ফিজিক্সের ক্লাস আমি স্টার্ট করে দিয়েছিলাম এখন। যাই হোক, সো আজকে আমরা পড়বো কি বায়োডাইভার্সিটি। ওকে, বায়োডাইভার্সিটি আমরা অনেকটা পড়ে নিয়েছিলাম। ওকে, বলো তো কতদূর পড়া হয়েছিল? এগুলো সব পড়া হয়ে গেছিল, ঠিক আছে। জিনগত বৈচিত্র্য এইগুলো, আচ্ছা এইগুলো কারোর পরীক্ষায় আছে এই চ্যাপ্টারগুলো এবারে? না স্যার, এটাতে একেবারে লাস্টের দিকে আছে। আচ্ছা, ঠিক আছে, কিছু হলেও তো এগিয়ে থাকলে। আচ্ছা এগুলো পড়া হয়ে গেছিল তাই তো? চলো আই থিঙ্ক এইখান থেকে স্টার্ট হবে। এত দূর হয়ে গেছিল, জীব বৈচিত্র্য হ্রাসের কারণ, তাই তো? সো লেটস স্টার্ট। বলো কতগুলো হটস্পট আছে ভারতে, কতগুলি হটস্পট আছে ও কি কি, কে বলতে পারে? দেখি স্ক্রিন দেখা যাচ্ছে না, আমার তো দেখা যাচ্ছে স্ক্রিন। তোমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বুঝলে। হুম, 4টি হটস্পট আছে। স্যার হ্যাঁ বলো। না, অ্যান্সারটা বলতে যাচ্ছিল। ঠিক আছে, স্ক্রিন দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। ওকে, চলো কি কি হটস্পট আছে? ওয়েস্টার্ন ঘাট মানে পূর্ব হিমালয়, ইন্দো বার্মা, পশ্চিম ঘাট, সুদাল্যান্ড। পশ্চিম ঘাট আর আন্দামান। আন্দামানটা তো আরেকটা নাম বলতো, আর কি ল্যান্ড বললে? সুদাল্যান্ড। সুদা। স্যার সন্ধ্যাল্যান্ড আছে। এই জন্য নাম্বার কেটে নেয়, সুদাল্যান্ড বলে কিছু নাই, যা আছে সে হচ্ছে সুন্দাল্যান্ড। ওকে, সুন্দা একটা দন্তের ন আছে এখানে, ঠিক আছে, সুদা নয়। ওকে, সুন্দরল্যান্ডও নয় রে ভাই জুনাইদ, সুন্দর নয়, সুন্দরল্যান্ড তো সুন্দরবন রে ভাই। সুন্দাল্যান্ড, বলো পরিষ্কার করে সবাই বলো, এখানে নাম্বার কাটার জায়গা। সুন্দাল্যান্ড কি ল্যান্ড? সন্ধ্যাল্যান্ড। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ, রুদ্র রবি। সুন্দাল্যান্ড। বাহ, ঠিক আছে, সুন্দারল্যান্ড। আর কারোর ভুল হবে? সুন্দারল্যান্ড। ওকে, চল এত অবধি আমরা পড়েছি। ওকে, সুন্দারল্যান্ড কোন জায়গাটা? আন্দামান নিকোবরের জায়গাটা। ওকে, চল কি বলছে, ডিডিটি কীটনাশক জীবদেহে প্রবেশ করে এবং খাদ্য শৃঙ্খলের মাধ্যমে প্রতি পুষ্টি স্তরে এর ঘনত্ব বাড়তে থাকে এবং মাংসভুক পাখিদের দেহে এর ঘনত্ব খুব বেশি বৃদ্ধি পায় এবং ডিডিটির প্রভাবে পাখিদের ডিমের খোলক পাতলা হয়ে যায় এবং এদের সংখ্যা কমতে থাকে। এই ওয়ার্ডটা মার্ক করে নাও। কিসের প্রভাবে পাখিদের ডিমের খোলক পাতলা হয়ে যায়? পরীক্ষায় এতবার এসে বলার কথা নয়, ঠিক আছে, কিসের প্রভাবে? এখানে এই নোটে যা যা আছে সেটা পরীক্ষায় এসছে, ঠিক আছে। তাহলে কিসের প্রভাবে পাখিদের ডিমের খোলক পাতলা হয়েছে? কিসের প্রভাবে? কমেন্ট। ডিডিটি, কিসের প্রভাবে? ডিডিটি। ডিডিটির পুরো নাম কি? এনিওয়ান, ডিডিটির পুরো নাম কি? কেউ? আরে কেউ বলতেই পারে না, কে রে ভাই? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ওকে, পরীক্ষায় প্রচুরবার পড়েছে এই নামটা, ডিডিটির পুরো নাম। আমি ইংলিশে লিখেছি, তোমরা চাইলে বাংলায় লিখতে পারো। ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ট্রাইক্লোরো ইথেন, ঠিক আছে। বলো ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, নট মিথেন, ইটস ইথেন। ওকে, বলো দেখি সবাই কমেন্ট। এটার নামটা লিখতেই হবে, পরীক্ষায় আসবে বারবার। বাংলায় আমি লিখে দিচ্ছি, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো
ইথেন। ওকে, একদম গুড। জুনায়েদ, রবিন, শূদ্র, রোহিত, সৌমদী, মাসুদ, সুরেন্দ্রনাথ, নাজমিন, সাবানা। ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরো ইথেন। ওকে, চলো এখানে দেখো বলছে সুন্দরবনের পরিবেশগত সমস্যা কি। ওকে, সুন্দরবনের প্রবলেম কি? সুন্দরবনে নগরায়নের জন্য লবণাম্ব উদ্ভিদ ধ্বংস হয়ে যাচ্ছে। মানে সুন্দরবনটা কি অ্যাকচুয়ালি গ্রাম্য এলাকা, কিন্তু সেখানে মানুষ চাইছে নগরায়ন ঘটাতে। কেন চাইছে? তার কারণ হচ্ছে সুন্দরবনে, আমি আর তোমাদের জিজ্ঞেস করছি না তাহলে আরো দেরি হবে। কারণ হচ্ছে সুন্দরবনে দেখো তোমরা অনেকেই ঘুরতে যাও, ঠিক আছে? এবারে মানুষ যেখানে ঘুরতে যাবে সেখানে বিভিন্ন রকম ফেসিলিটি দরকার, তাই না? মানুষ চাইবে সেখানে হসপিটাল থাকুক, এই থাকুক, ওই থাকুক, যাতে তাদের কোনো রকম সমস্যা না হয়। আজকে দীঘা দেখো কত উন্নত হয়েছে, যাতে মানুষ যেতে পারে, পর্যটন কেন্দ্র করে উঠছে। সেজন্য নগরায়ন দরকার, ঠিক আছে? তো সুন্দরবনে নগরায়ন করার জন্য লবণাম্ব উদ্ভিদগুলোকে ধ্বংস করা হচ্ছে। মানে সুন্দরী গাছ, এই জাতীয় লবণাম্ব উদ্ভিদগুলোকে, ম্যানগ্রোভ অরণ্যকে আমরা কেটে ফেলছি, ঠিক আছে? এর জন্য পরিবেশগত সমস্যা দেখা দিচ্ছে। এখানে কৃষির সমস্যা দেখা দিচ্ছে, মিষ্টি জলের সংকট দেখা দেয়। কারণ কি? এখানে সমস্তটাই সমুদ্রের জল, সেই জন্য লবণাক্ত জল বেশি, এখানে মিষ্টি জলের সংকট আছে। বাসস্থান ধ্বংস হচ্ছে, ঠিক আছে? বাসস্থান ধ্বংস হচ্ছে, সে প্রাণী থেকে, মানে বাঘ, পশু থেকে শুরু করে মানুষ সবারই বাসস্থান ওখানে ধ্বংস হচ্ছে। এছাড়া দূষণ দেখা যাচ্ছে, কারণ কি নগরায়ন ঘটছে, সেজন্য দূষণ হচ্ছে। এছাড়া খাদ্য খাদকের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত দেখা যাচ্ছে। মানে বাঘের সংখ্যা হ্রাস পাচ্ছে দিনকে দিন, কারণ মানুষ বাঘকে মারছে। এখন যদিও বৃদ্ধি পাচ্ছে ঠিকই কথা, কিন্তু মানুষ তো বাঘ মারা কমাচ্ছে না, ঠিক আছে? কারণ ওখানকার মানুষরা সুন্দরবনের উপরই ডিপেন্ডেবল। ওখানে যতই বাঘ অ্যাটাক করুক, ওরা সুন্দরবনে যাবেই, ঠিক আছে? ওরা গিয়ে ওখানে মধু শিকার, বাঘের মানে বিভিন্ন পশু পাখি শিকার করবেই, ঠিক আছে? এছাড়া সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই সব কারণের জন্য সুন্দরবনের পরিবেশগত সমস্যা দেখা দিচ্ছে। ওকে, চলো এটা জাস্ট আমি পয়েন্টগুলো লিখেছি। যদি এটা পরীক্ষায় আসে তোমরা কি করবে, এইটা সম্পর্কে যেগুলো বললাম অল্প করে লিখে দেবে। কেন নগরায়ন কেন হচ্ছে, কৃষি জমি কেন সংকট দেখা যাচ্ছে, মিষ্টি জলের সংকট কেন দেখা যাচ্ছে, এগুলো তোমরা পয়েন্ট ওয়াইজ লিখে দেবে। 4 নম্বরে আছে, 4টে পয়েন্ট এর। ওকে, চলো নেক্সট। এবার হচ্ছে সুন্দরবন অঞ্চলের মাটিটাকে কি মাটি বলা হয়? এটাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়। প্রচুরবার পরীক্ষায় আসে। সুন্দরবনের যে মৃত্তিকা দেখা যায় সেটা কি রকম মৃত্তিকা, তাকে বলা হয় কি? শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। ওকে, কি মৃত্তিকা? কমেন্ট। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। কেন বলা হয়? এই অঞ্চলের মাটিতে প্রচুর জল থাকা সত্ত্বেও দ্রবীভূত লবণের পরিমাণ বেশি হয়, এই জল শোষণ করতে পারে না উদ্ভিদগুলো। সেই জন্য এই প্রকার মাটিকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়ে থাকে। ওকে, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। আচ্ছা, সুরেন্দ্রনাথের নাম সুকন্যা, ঠিক আছে, সরি সরি, একদম কারেক্ট। চলো এবারে, ঘরের ছাউনি তৈরির কাজে গোলপাতা ব্যবহৃত হয়, গাছটির সংখ্যা কমে আসে। সুন্দরবনে দেখবে তোমার গড়ান, গেওয়া, সুন্দরী, গোলপাতা, হোগলা ইত্যাদি গাছ দেখা যায়, ঠিক আছে? তো এই গাছগুলোর মধ্যে একটা গাছ হচ্ছে গোলপাতা, ঠিক আছে? পাতাগুলো গোল গোল টাইপের দেখতে হয়। তো এই গাছ দিয়ে ঘরের কি হয়, ছাউনিটা তৈরি হয়ে থাকে, চালটা তৈরি করা হয়। সেই জন্য এই গাছের সংখ্যা দিন দিন কমে আসছে। তো এছাড়া একটা কি, সুন্দরবন সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য, ঠিক আছে? পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে সুন্দরবন। আচ্ছা, একটা কথা বলো, যদি বলে ভারতে সুন্দরবন ছাড়া আর কোথায় ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়, কি বলবে? দেখি কার কেমন বুদ্ধি। ভারতের মধ্যে বাংলাদেশ? হ্যাঁ, বলেছি ভারতে সুন্দরবন ছাড়া আর কোথায় ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়? কেউ বলছে উড়িষ্যা, কেউ বলছে তামিলনাড়ু, বিহার। হায় রে হায়, খাইছে তোকে জুনাইদ বিহারে নিয়ে গেছে। বিহারে গেছিস তুই আগে বল, কোথায় সুন্দরী গাছ তুই দেখতে পেয়েছিস বা ম্যানগ্রোভ অরণ্য দেখতে পেয়েছিস, তারপরে বল। চল এই ছবিটাতে আছে, দেখো
আমরা কি জানি এইখান থেকে যা আছে এই অঞ্চলটা পুরো কি, এই অঞ্চলটা পুরো ভারত মহাসাগর, এইটা হচ্ছে আরব সাগর, এটা হচ্ছে ভারত বঙ্গোপসাগর, আর এটা হচ্ছে ভারত মহাসাগর, মানে তিন দিকে আমাদের জল আছে, তাই তো, তিন দিকে জল। তো এই যে তিন দিকে জল হওয়ার জন্য যে অঞ্চলটা দিয়ে তিন দিকে জল প্রবাহিত হচ্ছে, এই পুরো অঞ্চলটা মানে পুরো কোস্টাল এরিয়া যেটাকে বলে, ঠিক আছে, মানে সমুদ্র তীরবর্তী অঞ্চলটা পুরোটাই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যে ঢাকা, ঠিক আছে, পুরোটাই কি ম্যানগ্রোভ অরণ্যে ঢাকা। আচ্ছা, ওকে, পুরোটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যে ঢাকা। সেই জন্য যদি পরীক্ষায় বলে সুন্দরবন পশ্চিমবঙ্গে ছাড়া ভারতে আর কোথায় দেখা যায়, তখন অপশানে এই অঞ্চলে, মানে এখানে ধরো গুজরাট আছে, এখানে তোমার মহারাষ্ট্র আছে, মানে মুম্বাই আছে, মুম্বাই মহারাষ্ট্র আছে, তারপরে এখানে গোয়া আছে, তারপরে এখানে কর্ণাটক আছে, তারপরে এখানে কেরালা আছে, এখানে তামিলনাড়ু আছে, এখানে অন্ধ্রপ্রদেশ আছে, এখানে উড়িষ্যা আছে, ঠিক আছে, এখানে পশ্চিমবঙ্গ আছে। তো এই পুরো এলাকাটাই সুন্দরবন মানে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়, ওকে। কিন্তু পশ্চিমবঙ্গে সবথেকে বেশি পরিমাণে দেখা যায়, ওকে, ক্লিয়ার, পশ্চিমবঙ্গে সবথেকে বেশি পরিমাণে দেখা যায়। যদি বলে তাহলে কেন স্যার এই সমুদ্র তীরবর্তী অঞ্চলে সুন্দরবন কেন দেখা যায় ম্যানগ্রোভ অরণ্য, তার কারণ হচ্ছে সমুদ্র তীরবর্তী অঞ্চলে লবণাক্ত জলের পরিমাণ বেশি, সেই জন্য এখানে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়, ক্লিয়ার। আর এগুলো লবণাম্ল উদ্ভিদ আমরা পড়েছি, সেই জন্য। তো এই ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে আমাদের সুন্দরবন, ওকে, তো যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। বাংলাদেশে কিন্তু বেশিরভাগটা দেখা যায়, ঠিক আছে, সুন্দরবনের বেশিরভাগটা চলে গেছে বাংলাদেশে। এই বনের বাস্তুতান্ত্রিক গুরুত্বের জন্য এই অরণ্য আজ বিশ্ব ঐতিহ্য তালিকা, যাকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই লিস্টের মধ্যে ফেলা হয়েছে। বলতে পারবে এই সালটা কত ছিল, পরীক্ষায় আসে, কত সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় ফেলা হয়েছে? 1987 খ্রিস্টাব্দে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে। এছাড়া সুন্দরবনকে আর কি তকমা দেওয়া হয়েছে? সুন্দরবনকে রামসার সাইট ঘোষণা করা হয়েছে। কি ঘোষণা করা হয়েছে? রামসার সাইট, মানে জলাভূমি। আর কি আছে? সুন্দরবনকে তোমার ব্যাঘ্র অরণ্য, মানে তোমার কি বলে, টাইগার রিজার্ভ ঘোষণা করা হয়েছে, টাইগার রিজার্ভ, ঠিক আছে, টাইগার রিজার্ভ, এরকম অনেক কিছুই ঘোষণা করা হয়েছে, ওকে। চলো নেক্সট, এর হচ্ছে জীব বৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে। এতক্ষণ পরে আমরা পড়ছি জীব বৈচিত্র্যের যে রক্ষণাবেক্ষণ যেভাবে করবে বিজ্ঞানসম্মত ব্যবহারের মাধ্যমে, সেটাই হচ্ছে জীব বৈচিত্র্য সংরক্ষণ। আর জীব বৈচিত্র্য মানে কি? আমাদের যে গাছপালা পশু পাখি চারিদিকে যত রকমের বৈচিত্র্য দেখা যাচ্ছে সব কটাকে মিলিয়ে আমরা কি বলে থাকি? জীব বৈচিত্র্য বলে থাকি। এই জীব বৈচিত্র্য সংরক্ষণের দুটো উপায় আছে, এই জায়গাটা ভালো করে বোঝো, পরীক্ষায় প্রশ্ন আসেনি এই জায়গা থেকে, কোনোবারে হয়নি, মানে এখান থেকে না হলে প্রশ্ন আসে না, এই চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন। তো জীব বৈচিত্র্য সংরক্ষণ দুটো উপায়ে করা হয়। কি কি উপায়? ইন সিটু আর এক্স সিটু। স্যার হোয়াট ইজ ইন সিটু এন্ড হোয়াট ইজ এক্স সিটু আই উইল এক্সপ্লেন, ওকে। বাট এখন বোঝো যে জীব বৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি কি কি, দুটো পদ্ধতি কি কি, ইন সিটু এন্ড এক্স সিটু। কমেন্ট ইন সিটু এন্ড এক্স সিটু। আমি যখন তোমাদের বয়সে মাধ্যমিকে পড়তাম, আমি যে টিচারের কাছে পড়তে যেতাম, শুরু থেকে শুধু ইন সিটু আর এক্স সিটু পড়িয়ে গেছে, আর কিছু পড়ায়নি আমাকে, ঠিক আছে, শুধু বলেছে ইন সিটু আর এক্স সিটু, ইন সিটু এক্স সিটু। স্যারের হয়তো ফেভারিট ছিল, ঠিক আছে। কি বলবো রে ভাই, রাকেশ কি বলবো বলো? জীব বৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি হচ্ছে দুটো, কি কি? ইন সিটু সংরক্ষণ এন্ড এক্স সিটু সংরক্ষণ, ওকে। ইয়েস, হোয়াট ইজ ইন সিটু? এনি আইডিয়া? কারোর মধ্যে কোনো রকম কোনো আইডিয়া যাচ্ছে? জাগার কথা না, চল আমি বলি। দেখ, ইন মানে কি বলো, এটা তো সবাই মনে জানে। ইন মানে মধ্যে, এক্স মানে, এক্স মানে আবার তোমরা বলতে যেটা বোঝো সেটা নয়, ঠিক আছে। ইন মানে বাইরে। হ্যাঁ, এক্স মানে বাইরে, ওকে, বাইরে।
মানে বাইরে। হ্যাঁ বাইরে। আর ইন মানে মধ্যে। Okay? তাহলে এ থেকে কি ধারণা পেলাম? ইন মানে মধ্যে, এক্স মানে বাইরে। ওকে, তাহলে কি বোঝা যাচ্ছে? ধরো সুন্দরবনের বাঘ কোথায় আছে? জঙ্গলে আছে। তাকে আমি তার জঙ্গলেই ভালো করে সংরক্ষণ করছি, মানে তার জঙ্গল যেখানে আছে সেখানে ভালো করে আরো তার থাকার বাসযোগ্য করে দিচ্ছি, যাতে তাকে তার কেউ ক্ষতি না করতে পারে। তাকে ভালো করে সেফটি দিচ্ছি, মানে সেখানে ভালো করে ঘিরে দিচ্ছি যাতে না মানুষজন এলাকায় সেখানে ঢুকতে পারে, সেখানে না অন্যান্য কেউ এলাকায় ডিস্টার্ব করতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমার ফেস ক্যাম বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার ফেসটা কি দেখাতে এতটাই জরুরি? এটা একটু ডিস্টার্ব করছে রে কদিন ধরে। দাঁড়াও, এক সেকেন্ড ওয়েট করো তাহলে একটু। কি করি কি করি? বিশাল ঝামেলা। বলো, এবার দেখা যাচ্ছে? স্ক্রিনও আই থিঙ্ক দেখা যাচ্ছে। চলো, যাই হোক, যেটা বলছিলাম, পড়ায় ফোকাস করো। যে ইন সিটু এন্ড এক্স সিটু, ইন মানে মধ্যে, এক্স মানে বাইরে, যাকে আমরা বার করে দিয়েছি সে হচ্ছে এক্স। ঠিক আছে? তো ইন মানে মধ্যে। ওকে, মানে এই যে সুন্দরবনের বাঘ ছিল, তাকে আমি তার এলাকাতেই আমি সংরক্ষণ করছি। ওকে, তাকে আমি তার সে যেখানে থাকে তার এলাকাটা একটু ভালো করে আমি সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, একটু প্রোটেকশন বাড়িয়ে দিচ্ছি, যাতে বাইরে থেকে কেউ ঢুকে তাকে অ্যাটাক না করতে পারে, তার কোনো ক্ষতি না করতে পারে। ঠিক আছে? এটাকে কি বলা হয়? ইন সিটু সংরক্ষণ। মানে কি, তার এলাকার মধ্যেই আমি তাকে সংরক্ষণ করেছি। নাও এবারে মনে হলো যে ঠিক আছে, সুন্দরবনে তো অনেক বাঘ রয়েছে, একটা দুটো আমি যদি নিয়ে আসি, কি আর এমন হবে? আমি এখান থেকে একটা বাঘকে নিয়ে চলে এলাম আমাদের কলকাতার চিড়িয়াখানায়। ওকে, ওকে, এখানে বাঘটাকে রেখে দিয়েছি, কিন্তু সে তো বাবা চিড়িয়াখানায় থাকার লোক নয়, সে তো বনে জঙ্গলে থাকার লোক। যতই আমি তাকে এনভায়রনমেন্ট তৈরি করে দিই, কৃত্রিম এনভায়রনমেন্ট তৈরি করে দিই, তাও তো তার থাকার জায়গা সেটা নয়, তার ঘর তো সেটা নয়। তো সেটা হচ্ছে কি, তাকে তার মতো একটা বাসযোগ্য জায়গা তৈরি করে দিয়েছি, বাট সেটা তার জায়গা নয়। ওকে, লোকালয়ে করে দিয়েছি। অন্য জায়গায়, তার জায়গা থেকে তুলে এনে যখন আমি অন্য জায়গায় তাকে রেখেছি, তাকে থাকার মতো জায়গা করে দিয়েছি, তাকে সংরক্ষণ করছি, সেটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। মানে তার পরিবেশের বাইরে যখন তাকে সংরক্ষণ করা হচ্ছে। ওকে, ক্লিয়ার? যে ধরো তুমি, তোমাকে তোমার বাবা বলল আজ থেকে তুই হোস্টেলে চলে যা, তোমার থাকার বাড়ির বাইরে তোমাকে রেখে দিয়ে মানুষ করেছে, তাহলে তোমার তো সেটা থাকার জায়গা ছিল না, তোমার বাড়িতে থাকার কথা ছিল। তো তুমি হচ্ছে এক্সিকিউট সংরক্ষণ তখন, হোস্টেলে যখন থাকছো। বাট তুমি যখন বাড়িতে এলে, বাড়িতে থেকে পড়াশোনা করছো, মানে বাড়িতেই সবার থাকার জায়গা, দেন তুমি ইনস্টিটিউট সংরক্ষণ।
ক্লিয়ার? এবারে তাহলে বলো যে বোটানিক্যাল গার্ডেন এটা কিসের উদাহরণ, ইন সিটু না এক্স সিটু? বোটানিক্যাল গার্ডেন यस একদম ঠিক, এক্স সিটু সংরক্ষণ। তাহলে বলো তো যে জলদাপাড়া অভয়ারণ্য কিসের উদাহরণ? ইন সিটু। বাহ, সব কুইক লার্নাররা বসে আছে রে ভাই। দেখো কি বলছে, ইন সিটু সংরক্ষণ বা যাকে বাংলায় বলা হয় স্বস্থানে সংরক্ষণ। কিন্তু জীবনে আমি পরীক্ষায় এই টার্মটা দেখিনি, সারা জীবন এই টার্মটাই দিয়ে গেছে, ইন সিটু সংরক্ষণ, স্বস্থান জীবনে পরীক্ষায় আছে। তাহলে কাকে বলে বুঝে গেছো? এবারে পরীক্ষার টার্ম শোনো, বিপন্ন উদ্ভিদ ও প্রাণীগুলিকে যখন তাদের প্রাকৃতিক পরিবেশের মধ্যে রেখে সংরক্ষণ করা, তাদের নিজস্ব পরিবেশে রেখে সংরক্ষণ করা, তাকে ইন সিটু সংরক্ষণ বলে। এবারে ধরো বাই চান্স তুমি ভুলে গেছো, এই সংজ্ঞাটা ভুলে গেছো, কিন্তু তুমি নিজের মতো বানিয়ে নিতে পারবে। কারণ কি, বিপন্নপ্রায় উদ্ভিদ ও প্রাণীগুলোকে যখন তার নিজের স্থানে, সে নিজে কোথায় থাকে, প্রাকৃতিক পরিবেশে থাকে, তার নিজস্ব পরিবেশের মধ্যে রেখে আমরা লালন পালন করি বা সংরক্ষণ করে থাকি, তাকে ইন সিটু সংরক্ষণ বলে। কখনোই সংজ্ঞা ডিটো মুখস্থ করো না, তাহলে ভুলে যাওয়ার চান্স আছে, যুক্তি দিয়ে মনে রাখবে। ওকে, আর ইন সিটু সংরক্ষণের পদ্ধতি হচ্ছে জাতীয় উদ্যান, যাকে ন্যাশনাল পার্ক বলা হয়, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, তারপরে সংরক্ষিত বনাঞ্চল ইত্যাদি হচ্ছে আমাদের ইন সিটু সংরক্ষণের উদাহরণ। ওকে, নেক্সট কি আসছে, নেক্সট হচ্ছে এবারে জাতীয় উদ্যান। ঠিক আছে, জাতীয় উদ্যান কি? কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। এই কথাটার আন্ডারে আমি আন্ডারলাইন করেছি, তার কারণ কি দেখো। আচ্ছা দেখো, একটা জিনিস ভালো করে লক্ষ্য করে, আমি এখানে কিছু কিছু ওয়ার্ডের তলায় আন্ডারলাইন করেছি, সব ওয়ার্ডের তলায় করি। ওকে, তার মানে কি, যে ওয়ার্ডগুলো আমার ইম্পর্টেন্ট সেইখানে আমি আন্ডারলাইন করেছি। ওকে, যেমন এখানে করা উচিত ছিল, করি, যাই হোক। তাহলে কি, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। কেন্দ্রীয় সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট কোন সরকার আছে? আমাদের এনডিএ সরকার, মানে আমাদের মোদিজি আছেন। তো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন বিশেষ বাসস্থান কেন্দ্রিক সংরক্ষিত অরণ্য, যেখানে সেই বাসস্থানের উপযোগী প্রাণীদের আমরা সংরক্ষণ করি, তাকে বলা হয় জাতীয় উদ্যান। ওকে ওকে, তো এটাকে হচ্ছে জাতীয় উদ্যান বলা হয়, মানে যেটাকে মোট কথা কেন্দ্রীয় সরকার কন্ট্রোল করে। এর বৈশিষ্ট্য কি? কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন, পড়েছি আমরা এক্ষুনি। এবং যে রাজ্যের অন্তর্গত, সেই রাজ্য সরকার প্রয়োজনীয় আইন প্রয়োগ ও রক্ষণাবেক্ষণ করতে পারে। কেন্দ্রীয় সরকার এটাকে কন্ট্রোল করে, ঠিক কথা, কিন্তু যে রাজ্যের মধ্যে আছে, কোনো না কোনো তো রাজ্যে আছে রে বাবা, সেটা যেমন ধরো জলদাপাড়া অভয়ারণ্য পশ্চিমবঙ্গে আছে, তাহলে সেই রাজ্যের সরকার সেটাকে রক্ষণাবেক্ষণ করতে পারে। ওকে, বা করেও। এবং জাতীয় উদ্যানের আয়তন অভয়ারণ্যের থেকে বড় হয়, এটা সব থেকে আয়তন বড় হয়, অভয়ারণ্য থেকেও আয়তন বড় হয়, যাকে আমরা ন্যাশনাল পার্ক বলি। কেউ কোনোদিন ঘুরতে গেছে এরকম জায়গায়, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, এসব জায়গায় সাফারি হয় এখানে, ঠিক আছে, সাফারি হয়। আমরা যে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল বা ধরো ডিসকভারি চ্যানেল দেখি, তো এগুলো সাফারি হয়, ঠিক আছে। আমি এরকম ক্লাস 10-এ তোমাদের মতোই জায়গায় পড়তাম একসময়, তো মানে অফলাইনে পড়তাম। তো আমারও টিচার এরকম গল্প শুনিয়েছিল আমাকে, ঠিক আছে, যে কলেজে গেলে এরকম সাফারি করা যায়, ঠিক আছে। সেই থেকে আমার ইচ্ছা জেগেছিল আমি জুলজি নিয়ে পড়বো, ঠিক আছে। আমার অ্যাকচুয়াল জুলজি পড়ার মেইন লক্ষ্যই ছিল কলেজে গিয়ে সাফারিতে যাওয়া, ঠিক আছে। তারপরে এটা আস্তে আস্তে ভালোবাসায় পড়েছি, সেটা আলাদা কথা। বাট সাফারি কিন্তু খুব সুন্দর, ঠিক আছে, প্রচুর কস্টলি যদিও। মানে আমি গেছিলাম তাড়োবাতে, তাড়োবাতে প্রায় এক একজনের 30-40 হাজার টাকা লাগে, এক মানে 3-4 ঘন্টার জন্য, ঠিক আছে। যদিও মানে স্টুডেন্টরা যখন যায় অনেক কনসেশন, অনেক ছাড়, বাট পুরো পরিবেশের মধ্যে, সেখানে কোনো ফোনের টাওয়ার নেই, কেউ নেই, খুব ভালো লাগে, ঠিক আছে। পাশ দিয়ে বাঘ যাবে, কত রকম পশু যাবে, খুব সুন্দর লাগবে। পারলে জীবনে কখনো যেও, ঠিক আছে, নিজে ইনকাম করেছো বা জুলজি নিয়ে পড়েছো। আর এখানে গবেষণার সুযোগ নেই, ঠিক আছে, এখানে কাউকে গবেষণা করতে ঢুকতে দেওয়া হয় না। ওকে,
বাঘ কিছু করে না, ঠিক আছে? বাঘ, তার জন্য এরকম ট্রেনিং দেওয়া হয়। তুমি যদি বাঘের দিকে তাকিয়ে ও দাঁত খেঁচাও, বাঘ তো তোমার দিকে তেড়ে আসবেই, ঠিক আছে? আমার পাশ দিয়ে বাঘ গেছে, ঠিক আছে? আমি জিপসিতে এরকম বসে আছি, আমার পাশ থেকে গেছে, ওকে? অনেক রকম ট্রেনিং দেওয়া হয় যে বাঘের দিকে ডিরেক্ট চোখে চোখ রাখা যাবে, দেন বাঘের যদি তুমি ক্যামেরা নিয়ে যাও, বাঘের চোখে ফ্ল্যাশ মারা যাবে না, ঠিক আছে? অনেক রকম ট্রেনিং আছে। একা হাঁটা যাবে না, সেখানে তুমি যে জিপসি গাড়ি করে ঘুরবে সেখানে তোমার গার্ড থাকবে, ঠিক আছে? তার হাতে অস্ত্র থাকবে, সে যদি বাঘ দেখে সেরকম কিছু করছে, সে তার গুলি করার আইন আছে, ঠিক আছে? অনেক কিছু আছে, এরকম অনেক কিছু আছে। আমাদের একজন স্টুডেন্ট, আমারই একটা বন্ধু, তো সে কি করেছিল, আমাদের জিপসি আসতে দেরি হচ্ছিল বলে, মানে দিয়ে এসছে বাট আসার সময় আসেনি, দেরি হচ্ছিল বলে সে কি করেছে, হেঁটে হেঁটে চলে এসেছে, ঠিক আছে? তো তাকে আমাদের পুরো কলেজ থেকেই বার করে দেওয়া হয়েছিল। এই মানে নিয়ম না মানলে অনেক কিছুই হয়, কারণ তার জন্য পুরো কর্তৃপক্ষ দায়ী থাকতে পারে। যাই হোক, পর্যটক প্রবেশ করতে পারেন, তবে প্রাণী হত্যা, গাছ কাটা, চড়ুই ভাতি মানে পিকনিক এসব করা যাবে না। হ্যাঁ। আর 5 নম্বর হবে, এটা 5 নম্বর হচ্ছে জিন পুল সংরক্ষণের ব্যবস্থা নেই, মানে এদের যে জিনগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করার কোনো ব্যবস্থা নেই। এরকম উদাহরণ হচ্ছে কি জিম করবেট ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা কোথায় অবস্থিত, উত্তরাখণ্ডে অবস্থিত, ঠিক আছে? পারলে বইমেলায় যদি কখনো যাও, জিম করবেট অমনিবাস বলে একটা বই আছে, ঠিক আছে? ইনি এক হাতে বাঘ মারতেন, ঠিক আছে? তো ওনার নাম অনুযায়ী এই নামটা রাখা, ঠিক আছে? আগে এর নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক, চেঞ্জ করে রাখা হয়েছে এটা, ঠিক আছে? তো এটা হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান, ওকে? বাঘা যতীনের নাম শুনেছো? বাঘা যতীন একজন আহ, মানে বিপ্লবী, বিপ্লবী, ঠিক আছে? যেটাকে নিয়ে একটা দেবের সিনেমা বেরিয়েছে, ঠিক আছে? উনি উনিও এক হাতে বাঘ মেরেছিলেন, ঠিক আছে? সেই জন্য ওনাকে টাইটেল দেওয়া ছিল বাঘা, বাঘা যতীন, ওকে? বাট ইনি বাঁ হাতে বাঘ মেরেছিলেন একা, ঠিক আছে? ইনি তো ডান হাতে মেরেছিলেন, বাট ইনি বাঁ হাতে মেরেছিলেন। সে হচ্ছে জিম করবেট, ওকে? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। যাই হোক, এটা উত্তরাখণ্ডে অবস্থিত, যেও কখনো, এখানে প্রচুর শুটিং হয়, মোদিজিও শুটিং করেন, ঠিক আছে? এখানে তো আয়তন 525 বর্গ কিলোমিটার, এবং এখানে বাঘ, হাতি, হরিণ, নীলগাই, বন্য শূকর, পাইথন ইত্যাদি প্রচুর দেখা যায়। একটা ছোট্ট গল্প বলি, ঠিক আছে? কারণ এই সব পড়ালে একটা গল্প আমার মনে পড়ে, যে আমরা যখন প্রথম যাই ওখানে, ঠিক আছে? জঙ্গলে, ঠিক আছে? বাড়ি থেকে তো প্রচুর, মানে সবাই ভয়ে আছে, কিন্তু বাট সেখানে ঢুকে কোনো রকম ফোনের টাওয়ার নেই, 5 দিন মানে পুরো বাড়ি থেকে ডিটাচ, ঠিক আছে? আমাদের স্যার ম্যামরা গিয়েছিলেন, আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, বাট সেখানে গিয়ে পুরো আলাদাই। তো এবারে এখানে অনেক ভাগ্য কাজ করে, যে মানুষ চেষ্টা করে বাঘ যাতে দেখা যায়, ঠিক আছে? বাঘ যেন তার গাড়ির পাশ থেকে যায়, বাঘ একদম সামনে দাঁড়িয়ে থাকে, মানুষ চেষ্টা করে, কারণ ওই যে ফটোটা ক্লিক করবে না, ওইটা তার মানে প্রজেক্টে দিতে হবে আর কি, ঠিক আছে? তো তার উপরে নাম্বার আছে, ঠিক আছে? আর ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের লোক আছে, তারা তো ইয়া বড় বড় লেন্স নিয়ে হাজির হয়ে যায় প্রতিদিন সেখানে, ঠিক আছে? তো ওরা কি করে, আমরা যা গিয়েছি, তো আমাদের আগে থেকে যারা ট্রেনিং দিয়েছিল তারা বলেছিল হয়তো বাঘ তোমরা দেখতে নাও পারো, ঠিক আছে? কিন্তু তোমরা এসছো যখন, হয়তো দেখতে পাবে যদি তোমাদের ভাগ্য ভালো থাকে, ঠিক আছে? তো এই জন্য কেউ ছটফট করবে না বাঘ দেখার জন্য, যে পাচ্ছি না বলে আমি রেগে মেগে চলে এলাম, এসব করো না, কারণ হয়তো দেখবে রাস্তাতেই তুমি বাঘ দেখে ফেলেছো, বাঘ তোমার সামনে, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা সকালবেলা ভোর 4টে থেকে সাফারি স্টার্ট হয়। প্রথম গিয়েছি আমরা, আমরা এমন সিচুয়েশন দেখেছি, দেখলে তো আমার ভয় লেগে যাবে। একটা বাঘ, একটা বাইসন, বাইসন মানে বন্য, যে মহিষ যাকে বলে আর কি, বন্য মহিষ, গরু টাইপের, তাকে শিকার করেছে। কিরকম ভাবে, পেছনে থাবা মেরেছে, বাট সামনে থেকে সে পুরো জ্যান্ত, তাকে পেছনে থাবা মেরেছে, সে উঠতে পারছে না, তার পেছন থেকে খাচ্ছে এবং সামনে সে চেঁচাচ্ছে। আমরা পুরো সামনে থেকে দৃশ্যটা দেখেছি, ঠিক আছে? প্রথম দিনে প্রথম সাফারি, ঠিক আছে? তো আমাদের গাড়ি সবার আগে, বাট একটা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের গাড়ি, সে আমাদেরকে টোপকে এত আগে যেতে গেল ভালো পিকচার ক্লিক করার জন্য, বাঘ ভয় ঢুকে গেল জঙ্গলে। তো এইগুলো খুব মেমোরেবল জায়গা।
তারপরে আমরা একটা বাঘ দেখেছিলাম, তার ছোট ছোট বাচ্চা। ওকে, গল্প বললে সবারই ভালো লাগে, কিন্তু এদিকে সিলেবাস শেষ না হলে তো স্যার পড়াননি কেন। চলো, সুন্দরবন জাতীয় উদ্যান। কিন্তু সুন্দরবনে জাতীয় উদ্যানটা খুব ভালো, কিন্তু এখানে ওইরকম সাফারির ব্যবস্থা নেই, ওই নৌকা করে যেতে হয়, এটা সব থেকে বিচ্ছিরি। নৌকাতে তো কেউ বাঘ দেখতে যায় না, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। না, ভয় লাগেনি, বন্ধুরা ছিল তাই জন্য ভয় লাগেনি, ঠিক আছে। বাট আমাদের যে টিচার ছিলেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি বাঘ দেখে ছুটে গিয়েছেন, ঠিক আছে। প্রথম প্রথম ভয় তো লেগেছিল, অল্প একটু লেগেছিল, বাট যখন সামনে দেখলাম যে গার্ড আছে, তারা বললো ভয় লাগবে না, লাগেনি। চল, সুন্দরবন জাতীয় উদ্যান, যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ নামে পরিচিত। এখানে বাঘ ও কুমির দেখা যায়। অ্যাকচুয়ালি কি জানো তো, আমরা যেটা ভয় করি বাঘ মানুষ খায়, বাঘের কিন্তু প্রধান খাদ্য মানুষ নয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি সুন্দরবনের বাঘ মানুষ খায়। যেটা স্যার বাঘ তো বাঘই, সুন্দরবন আবার কেন আলাদা? দেখো, আগে মানুষ বাঘকে পুষতো, জানো তো, পুষতো, বা বিভিন্ন খেলাতে, ধরো সার্কাস খেলাতে বাঘকে দেখতে পেত, বাঘের খেলা দেখাতো। এখন কেন ব্যান্ড হলো? দেখো, বাঘ মানুষেরও পোষ মানে, বাঘ, সিংহ, হরিণ, হাতি সবাই মানুষের পোষ মানে, কিন্তু এদেরকে সেরকম ভাবে ট্যাকেল করতে হয়। Okay? কিন্তু মানে এই বা আমাদের রক্ত কিরকম, কেউ কখনো টেস্ট করে দেখেছো রক্ত? হ্যাঁ, যাওয়া অবশ্যই যায়, ঠিক আছে, বলছি তার আসছি তোমার কথা। রক্ত কিরকম টেস্ট? রক্ত একটু লবণাক্ত টাইপের না? রক্ত একটু লবণাক্ত টাইপের, ঠিক আছে। আর সমুদ্রের জলের কেমন টেস্ট? সমুদ্রের জলও হচ্ছে লবণাক্ত, ঠিক আছে। সেই জন্য এই সুন্দরবন এলাকার বাঘেরা এই সমুদ্রের জল বেশি করে খেয়ে 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 ওদের রক্তের প্রতি একটা আসক্তি থাকে, ঠিক আছে, কারণ এটাও সেম টেস্ট প্রায় কাছাকাছি। তো সেই জন্য, এবং এদের মেন্টালি একটা, আমাদের একটা অ্যানিমেল বিহেভিয়ার বলে একটা চ্যাপ্টার আছে, যেটা গ্র্যাজুয়েশনে পড়ানো হয়। সেখানে বলা হয় যে এই লবণাক্ত জল যত বাঘের মস্তিষ্কে পৌঁছায়, মানে জলের প্রভাবে বাঘের মস্তিষ্কে কি হয়, একটা বিকৃতির সৃষ্টি হয়, ঠিক আছে, যার ফলে বাঘ কি হয়, মানুষকে শিকার করার প্রতি আকৃষ্ট হয়, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ, বাঘকে তুমি যত রাগাবে বাঘ তত তোমার অ্যাটাক করবে, দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে, বাঘের যদি খাবারে ঘাটতি থাকে, মানে সেখানে যদি উপযুক্ত খাবার না থাকে, হরিণ না থাকে, তাহলে কিন্তু বাঘ মানুষকে খাবেই। এটা একটা তৃতীয় কারণ। এইসব এত কারণের জন্য বাঘ মানুষ খায়। কিন্তু এইসব ন্যাশনাল পার্কে কি হয়, সেখানে একটা বাঘের জন্য পার ডে 10টা 20টা করে হরিণ ছাড়া থাকে, ঠিক আছে, যাতে বাঘ নিমেষে খেতে পারে। সেই জন্য এরা মানুষকে খায় না। বাঘের পেট ভর্তি, সে সামনে মানুষদেরকে কেন খাবে, ঠিক আছে। তার তো প্রধান খাদ্য মানুষ নয়। বাঘের প্রধান খাদ্য কি জানো? কেউ জানো বাঘের প্রধান খাদ্য কি? স্যার আমি শুনেছি কাঁকড়া। হেই, বাঘের প্রধান খাদ্য হচ্ছে বন্য শূকর, ঠিক আছে। না না, হরিণ নয়। বাঘের প্রধান খাদ্য হচ্ছে বন্য শূকর, ঠিক আছে, তারপরে হরিণ, ঠিক আছে। হরিণের আবার অনেক রকম ভাগ আছে, বার্কিং ডিয়ার, মানে কেউ ডাকে, ঠিক আছে। আবার অনেক রকম সুন্দরী দেখতে হরিণ আছে, ঠিক আছে। একটা সাম্বার বলে একটা ডিয়ার আছে হরিণ, সে বাঘকে দেখলেই না একটা কল দেয়। জঙ্গল তো পুরো শূন্য, সেখানে বাঘকে দেখলেই সে একটা আওয়াজ করতে থাকে, যার ফলে সেখানকার আশেপাশে যত পশু পাখি, যদি মানুষজন থাকে, সেটা দেখে অ্যালার্ট হয়ে যায় যে আশেপাশে বাঘ আছে। তো এরকম অনেক কিছু হয়েছে আমাদের, ঠিক আছে, যে আমরা রাতের বেলা পুরো দল বেঁধে স্যারের সাথে পুরো একটা লম্বা রাস্তা দিয়ে অন্ধকারে কাউকে না জানিয়ে আমরা বাঘ খুঁজতে বেরিয়েছিলাম, ঠিক আছে। তো এবারে হঠাৎ করে এই সাম্বার ডিয়ারের কল স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, মানে সে ডাকা স্টার্ট করে দিয়েছে। আমরা তো ভয়ে জড়সড়, ঠিক আছে, কোনো রকমে দৌড়ে, আমাদের গার্ড ছিল, নিয়ে পালিয়ে এসেছিলাম আমাদের অন্ধকারে। বাট সেটা যদি কর্তৃপক্ষ জানতো, আমাদের হয়ে যেত। Okay, চলো, এবারে এসে অভয়ারণ্য। Okay, রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন বিশেষ প্রজাতি কেন্দ্রিক অরণ্য, যেখানে বন্যপ্রাণী নির্ভয়ে বসবাস ও প্রজনন করতে পারে, এটা কিন্তু রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন। মানে অভয়ারণ্য রাজ্য সরকার, আর জাতীয় উদ্যান সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। ওকে,
এখানে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন। এটা প্রজাতি ভিত্তিক, বিভিন্ন প্রজাতি সঙ্গে এখানে রাখা হয়। যেমন একশৃঙ্গ গন্ডার কোথায় বেশি পাওয়া যায় জানো? এটা একশৃঙ্গ গন্ডার আসামে একটা ন্যাশনাল পার্ক আছে, কাজিরাঙা স্যাংচুয়ারি। হ্যাঁ, এই আসামের কাজিরাঙাতে একশৃঙ্গ গন্ডার সব থেকে বেশি পাওয়া যায়। গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, এটা একটা পাখি, ঠিক আছে, এটাকে সংরক্ষণ করা হয়। এটা কোথায় হয় জানো? এটাকে সংরক্ষণ করা হয় রাজস্থানে, একটা ন্যাশনাল পার্ক আছে সেখানে। ওকে, তো এখানে প্রজাতি ভিত্তিক সংরক্ষণ করা হয়, ঠিক আছে। আচ্ছা, কোথায় সব থেকে বেশি বন আছে বলতে পারবে? দেখি বলো কমেন্টে। আর পর্যটনের জন্য এখানে অনুমতি লাগে। হ্যাঁ, আরেকজন কেউ বলছে যে স্যার জুলজি না নিয়ে পড়লে কি যাওয়া যায় না? দেখো, তুমি যদি ঘোরার পারপাসে যাও, ঠিক আছে, প্রথম কথা তোমার প্রচুর ব্যয় হবে, ঠিক আছে। মানে যদি তুমি আম জনতা যাও ঘোরার জন্য, প্রচুর ব্যয় হবে টাকা, সেটা না হয় তুমি অ্যাফোর্ড করেও নিলে। বাট এখানে অনেক রকম জোন থাকে, ঠিক আছে। 3টে জোন আছে, একটু পরেই তোমাদের পড়াবো। যে কোর জোন, বাফার জোন, আর এরকম জোন আছে, ঠিক আছে। এই ম্যাক্সিমাম মানুষকে এই বাফার জোনে আটকে দেওয়া হয়, বাট এই কোর জোনের মধ্যে সবথেকে বেশি পশু পাখি থাকে, ঠিক আছে, এইখানে ঢুকতে দেওয়া হয় না। তুমি যদি একমাত্র পড়াশোনার ফিল্ডে যাও বা গবেষণার কাজে যাও বা একমাত্র ওই ন্যাশনাল জিওগ্রাফি বা ওইসব চ্যানেলের থ্রু দিয়ে যাও, তবেই এখানে ঢুকতে পারবে। ওকে, আর এখানেই সবথেকে বেশি সুন্দর দেখা যায়। ওকে, দেখতে অবশ্যই পারবে। এটা কি অরণ্যের সীমানা বিধানসভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত দ্বারা পরিবর্তন করা সম্ভব। অরণ্যের সীমানা বাড়ানো যায়। ওকে, এবারে সব অরণ্যের উদাহরণগুলো কি কি? পেরিয়ার অরণ্য। পেরিয়ার অরণ্য কোথায় আছে? কেরলে আছে। এখানে একটা পেরিয়ার নদী আছে, তার ধারেই অরণ্যটা গড়ে উঠেছে, ঠিক আছে। এটা 777 বর্গ কিলোমিটার। এখানে হাতি সংরক্ষণ করা হয়ে থাকে মেইনলি। আর জলদাপাড়া অভয়ারণ্য, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। এখানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়, ঠিক আছে, জলদাপাড়া অভয়ারণ্য। নেক্সট, এটা হচ্ছে সংরক্ষিত বন, যাকে আমরা রিজার্ভ ফরেস্ট নামে চিনি। নির্দিষ্ট কোনো অরণ্যের বন্যপ্রাণীর সংখ্যা কমে গেলে সংরক্ষণের উদ্দেশ্যে এখানে সংরক্ষণ করা হয় থাকে। এটা হচ্ছে সংরক্ষিত বন। এটা আয়তনে ছোট হয়, এখানে বন্যপ্রাণীর জন্ম থেকে স্বাভাবিক মৃত্যু পর্যন্ত নির্ভয়ে সে থাকতে পারে, ঠিক আছে। বনজ উদ্ভিদ প্রাচীর রাখা হয়, পর্যটকরা প্রবেশ করতে পারে না সাধারণত। কি কি উদাহরণ আছে? গরুমারা সংরক্ষিত অরণ্য, যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত। এখানে হাতি প্রচুর পরিমাণে দেখা যায়। চাপড়ামারি, যেটাও পশ্চিমবঙ্গে অবস্থিত, একশৃঙ্গ গন্ডার দেখা যায়। বন্দিপুর, এটা কর্ণাটকে অবস্থিত, ঠিক আছে। স্নেক আছে মানুষ খায়? হ্যাঁ আছে, অবশ্যই আছে, ঠিক আছে। আমার অ্যাকচুয়ালি স্নেকের প্রতি ইন্টারেস্ট কম, স্নেক আর বার্ডের প্রতি ইন্টারেস্ট কম। আমার একটু এই পশু পাখির প্রতি ইন্টারেস্ট, বাট আমি পশু ওই গায়ে হাত পা দিতেও ভালো লাগে না, ঠিক আছে, এরকম আমার ব্যাপার আছে। তো যাই হোক, স্নেকের প্রতি ইন্টারেস্ট কম বলে আমি অতটা, বাট খাই আছে, ঠিক আছে। আর যদি বলে মানুষ খায় এরকম স্নেক আছে, তো অবশ্যই আছে। মানুষ খায় না কি জিনিস সেটা খুঁজে বার করতে হবে, ঠিক আছে। চলো, বন্দিপুর সংরক্ষিত অরণ্য হচ্ছে কর্ণাটক অবস্থিত। এটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ 1975 সালে ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ, যাকে আমরা ম্যাব নামে চিনি। কোথায় লিখতে ভাই? এখানে পরীক্ষায় দিয়ে দেবে ম্যাবের ফুল ফর্ম কি। ম্যাবের ফুল ফর্ম কি? ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম, ঠিক আছে, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। ওকে, এটা লিখে রাখো, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। এর কার্যক্রম অনুযায়ী বায়োস্ফিয়ার রিজার্ভের ধারণা তৈরি হয়। কোনো বিশেষ বাস্তুতন্ত্র বা এর উদ্দেশ্যে তৈরি করা হয়নি। এটি মূল 4টি উদ্দেশ্য ছিল: সংরক্ষণ, গবেষণা, শিক্ষা এবং স্থানীয় সহযোগিতা। ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। হ্যাঁ, এরই মেন বৈশিষ্ট্য এই যে বায়োস্ফিয়ার রিজার্ভ বা বনাঞ্চলকে 3টে ভাগে ভাগ করা হয়। কি জোন? কোর জোন, বাফার জোন, আর হচ্ছে পরিবৃত্তি বা ট্রানজিশন জোন। এখানে ছবি আছে, এই যে ধরো এটা একটা বন, ঠিক আছে, এটা একটা বনের এলাকা, এরিয়া, ঠিক আছে, এটা হচ্ছে একটা জঙ্গলের এরিয়া। ওকে, তো এই যে বাইরের এলাকা, এটাকে বলা হচ্ছে ট্রানজিশন জোন। কি বলা হচ্ছে? ট্রানজিশন জোন। আর একদম যেটা ভেতরের এলাকা, সেটাকে বলা হচ্ছে কি কোর জোন। কোর মানে কি? একদম ভেতরের মেন এলাকা, ঠিক আছে। সেখানে সব থেকে বেশি পরিমাণে জীব বৈচিত্র্য দেখা যায়, পশু পাখি সব থেকে বেশি থাকে, ঠিক আছে। এবং এখানে প্রচুর কড়া সিকিউরিটি থাকে, কাউকে ঢুকতে দেওয়া হয় না একমাত্র পড়াশোনার পারপাস ছাড়া, ঠিক আছে। স্পেশাল পারমিশন লাগে। আর এই বাফার জোনের মধ্যে যে কেউ যেতে পারে পারমিশন নিয়ে, ঠিক আছে, সবাই যেতে পারে। এই যে ঘর বাড়ি এসব রয়েছে, ছবি টবি তোলা সব আছে।
আর এই ট্রানজিশন জোনেও সবকিছু আছে, কিন্তু এই বাফার জোনের মধ্যে পশু চলে আসে, আবার মানুষও আছে। এই জায়গাটাই মেইনলি তোমার ওই কি হয় মানে বাঘ আর কি মানুষ শিকার করে থাকে, কিন্তু ট্রানজিশন জোনে কখনো কখনো বাঘ মানুষ শিকার করে না, ঠিক আছে? এই বাফার জোনে মানুষ শিকার করে থাকে বাঘ। ওকে, মেইনলি। ওকে, তাহলে কটা জোন আছে? মোট 3টে জোন আছে, কোর জোন, বাফার জোন আর পরিবর্তী বা ট্রানজিশন জোন। ওকে, কোর জোন, বাফার জোন আর হচ্ছে ট্রানজিশন জোন। ওকে, চলো, কোর অঞ্চলের জীবসমূহ ও বাস্তুতন্ত্র সম্পূর্ণভাবে আইন দ্বারা সংরক্ষিত, এখানে কোনো বিশৃঙ্খলা ঘটানো হয় না, ঠিক আছে? ওই যে বললাম এখানে ঢোকা যায় না। আর একবার বলবো, ওই যে 3টে এরিয়া আছে, সেটা হচ্ছে কোর জোন, ভেতরের একদম যেটা মেইন এরিয়া সেটা হচ্ছে কোর, তার বাইরে হচ্ছে বাফার, আর তার বাইরে হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশন এরিয়াতে তোমার ঘর বাড়ি সমস্ত কিছু থাকতে পারে, কিন্তু কোর জোনের মধ্যে তোমার সবথেকে বেশি পরিমাণে উদ্ভিদ ও পশু প্রজাতি দেখা যায়। আর এই বাফার জোনের মধ্যে সব রকমই থাকে, পশুও থাকে আবার তোমার মানুষও থাকে, সবাই থাকতে পারে। আর এইটাকে অ্যাকচুয়ালি লোকালয়, এবং এখানেই তোমার বাঘ বা পশু পাখি বিভিন্ন তারা কি করতে আসে, এখানে শিকার করতে চলে আসে, এবং তোমরা যদি ঘোরার পারপাসে যাও এইটুকুই বড় যেতে পারবে, কিন্তু এই কোর জোনে ঢুকতে পারবে না। ওকে, বাট কোর জোনটা হচ্ছে সবথেকে বেশি সুন্দর। কোর অঞ্চলকে ঘিরে থাকে বাফার অঞ্চল, এখানে গবেষণা, শিক্ষামূলক কাজকর্ম ইত্যাদি করা যেতেই পারে। আর বাইরের অঞ্চলটা হচ্ছে ট্রানজিশন অরণ্য, এখানে স্থানীয় মানুষ থাকে, তাদের সহযোগিতায় বসবাস, চাষবাস, পর্যটন, বিনোদন ইত্যাদি গড়ে উঠেছে। ওকে, এবার হচ্ছে উদাহরণ, যেমন হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা কোথায় অবস্থিত? এই যে তোমাদের আগে জিজ্ঞেস করেছিলাম নীলগিরি বায়োস্ফিয়ার কোথায় অবস্থিত, প্রথম একটা জায়গায় নয়, এটা 3টে জায়গা মিলিয়ে, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, এই 3টে জায়গা মিলিয়ে অবস্থিত নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, আর সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত, ঠিক আছে? এখানে বাঘ, কুমির সংরক্ষণ ও পাখিরালয় দেখা যায় সজনেখালিতে। ওকে, চলো, আর এখানে নীলগিরিতে নীল করঞ্জা ফুল ফোটে, যেটা বছরে একবারই ফোটে, একদিন রাতে, তখন পুরো নীল হয়ে থাকে বলে এর নাম হচ্ছে নীলগিরি, ঠিক আছে? যেটা 1986 সালে এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছিল। ওকে, আর বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা দেওয়া হয়েছিল। আর 1988 সালে বায়োস্ফিয়ার রিজার্ভ বলা হয়েছিল তোমার একটা সুন্দরবনকে। ওকে, নেক্সট নেক্সট আসছি তোমার, বলছে এইটা খুব একটা ভাইটাল জিনিস, বলছে 1992 খ্রিস্টাব্দের 3 জুন থেকে 14 জুন, কত সাল? 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনেরো বলে একটা জায়গা আছে, এই শহরে পরিবেশ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট। বসুন্ধরা তোমরা সমার্থক শব্দ ব্যাকরণে পড়েছো, বসুন্ধরা মানে কি? পৃথিবী, যার ইংলিশ অর্থ আর্থ, তার অর্থ মানে হচ্ছে বসুন্ধরা, ঠিক আছে? সেই জন্য বাংলায় বলা হয় বসুন্ধরা, যেটাকে ইংলিশে বলা হয় আর্থ সামিট, ঠিক আছে? সামিট মানে সম্মেলন। তা বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট অনুষ্ঠিত হয়, মোট 130টা দেশ এখানে অংশগ্রহণ করে, এবং এখানে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য 21 দফা কর্মসূচি গ্রহণ করা হয়। এটাকেই বলা হয় আমাদের দেশে এজেন্ডা 21, ঠিক আছে? মানে 21 রকম কাজ করতে হবে আমাদের বনকে সংরক্ষণ করার জন্য। তো যদি বলে এজেন্ডা 21 সংরক্ষণ নেওয়া হয় কোন সম্মেলনে, তখন হবে ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত হওয়া বসুন্ধরা সম্মেলন, যেটা 1992 সাল। এই সালটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? 1992 সালে হয়েছিল। কটা দেশ পার্টিসিপেট করেছিল? 130টা দেশ। ওকে, আর আর এবারে দেখো, ভারতে মোট 106টি জাতীয় উদ্যান রয়েছে। কটা জাতীয় উদ্যান রয়েছে? 106টা, যার সামগ্রিক আয়তন এত এত লাগবে না, যেটা হচ্ছে টোটাল স্থলভাগ যত আছে সেই স্থলভাগের মাত্র 1.35%, ঠিক আছে? টোটাল স্থলভাগের 1.35%। ওকে, বইয়েতে 90 আছে, ওটা পুরনো ডেটা, গুগল করে দেখো 106টা, ঠিক আছে? বই আর আপডেট হয় না, ঠিক আছে? বইয়ের লেখকরা একই জিনিস বারবার বারবার করে লিখে দেয়। ওকে, সেজন্য 106টাই হবে, ঠিক আছে? তো টোটাল স্থলভাগের কত পার্সেন্ট, এটা পরীক্ষায় আসে 1.35। আমরা কত জানি? আমাদের কভাগ জল, কত ভাগ স্থল পৃথিবীর? এই রে, 3 ভাগ জল আর স্থল 1 ভাগ স্থল,
তাই তো? সেই 1 ভাগের মধ্যে আবার 1.35%, মাত্র 1% হচ্ছে আমাদের বনভূমি। ওকে, তো ভারতের মোট 573টা অভয়ারণ্য আছে, 106টা জাতীয় উদ্যান, 573টা অভয়ারণ্য আছে, যার সামগ্রিক ক্ষেত্রফল এত, যা স্থলভাগে 3.7% মাত্র। ঠিক আছে, আর 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, এইটাই পরীক্ষায় সব থেকে বেশি পড়ে। 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে এবং 42টা বিশ্ব ঐতিহ্যপূর্ণ স্থান আছে। এটা 42 নেই আর, এখন হয়ে গেছে 44টা। ওকে, বিশ্ব ঐতিহ্যপূর্ণ স্থান হচ্ছে 44টা। এটা পুরনো ডেটা আমার, এটা আগের বছরের, সেজন্য 44টা এখন কারেন্ট ডেটা। ওকে, যার বইতে যা লেখা লিখে নাও এখান থেকে। ওকে, চলো নেক্সট। 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার আসছি এক্সিটু সংরক্ষণ, পড়িয়েছি, মানে কোন জীবকে তার স্বাভাবিক বাসস্থানের বাইরে নিয়ে গিয়ে বাঁচিয়ে রাখলে তাকেই বলা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। যেমন বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা ইত্যাদি হচ্ছে এক্সিটু সংরক্ষণ। তো এটাকে বলা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। বোটানিক্যাল গার্ডেন বিপন্ন বা বিপদগ্রস্ত উদ্ভিদগুলোকে আমরা যেখানে সংরক্ষণ করে থাকি সেটাকে বলা হচ্ছে উদ্ভিদ সংরক্ষণ। যেটাকে করা হয় সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। ওকে, তো এখানে হার্বেরিয়ামের শুষ্ক উদ্ভিদ সংরক্ষণ করা যায়। হার্বেরিয়াম কি জানো? হোয়াট ইজ হার্বেরিয়াম? বোটানিক্যাল গার্ডেন কেউ গেছো? হাওড়ার শিবপুরে অবস্থিত, হাওড়ায়। চলো, আচ্ছা আচ্ছা, চলো। হার্বেরিয়াম হচ্ছে কিছুই না, ধরো ঘুরে আসবে, এখানে একটা সব থেকে পুরানো বট গাছ আছে, ঠিক আছে, সেটা প্রায় কত বিঘা জায়গা জুড়ে আছে, অনেকটা বড় জায়গা জুড়ে। ঠিক আছে, যাবে, বাবা মার সাথে যাবে। ঠিক আছে, দেখো অন্য কারোর সাথে যাবে না, বাবা মার সাথে যাবে। তো বোটানিক্যাল গার্ডেনে কি আছে, হার্বেরিয়াম শীট সংরক্ষণ করা যায়। হার্বেরিয়াম শীট কি হয়, এরকম কাগজ পাওয়া যায়। ঠিক আছে, কাগজের মধ্যে তুমি কিছু গাছের পাতা নিলে, ঠিক আছে, বা কোনো ছোট গাছ হলে সেই গাছটাও নিতে পারো, সেই গাছটা এর মধ্যে তুমি রাখলে, রেখে তুমি এখানে সেলোটেপ দিয়ে হোক যেভাবে হোক আটকে রেখে আবার এর উপর একটা পেজ রেখে দিলে। ওকে, আবার এখানে কোনো নতুন গাছ রাখলে এরকম ভাবে রেখে দিলে, রেখে এরকম পর পর ভাবে সাজিয়ে সাজিয়ে শুধু পেজের উপরে গাছ চিপকে চিপকে রেখে দেবে, এবং পরে এই গাছগুলো কি হবে, এগুলোকে একটা শুষ্ক স্থানে সংরক্ষণ করে রেখে দেওয়া হয়। ঠিক আছে, এই শুষ্ক স্থানে সংরক্ষণ করে রেখে দেওয়া হয়। যে শুষ্ক স্থানে রেখে দিলে কি হবে, গাছগুলো কি হয়, শুকিয়ে যায়। শুকিয়ে গেলে কি হবে, সেই গাছগুলোর তলায় আস্তে আস্তে তার কি নাম, তার প্রজাতি কি, এগুলো সব আস্তে আস্তে লেখা হয়। এইটা পরীক্ষায় যারা বোটানি নিয়ে পড়ে তাদের করতে হয়। ওকে, বাট যারা উদ্ভিদ ভালোবাসে তারা বোটানি নিয়ে পড়ে, তো বোটানিক্যাল গার্ডেন থেকে এগুলো করতে হয়। আমার জুলজি ছিল, পাশে বোটানি ছিল, তো করতে হয়েছিল। আমি নিজে করিনি, লোককে দিয়ে করিয়েছিলাম। ঠিক আছে, কিনতে পাওয়া যায়। ঠিক আছে, আমরা বোটানি যারা নিয়ে পড়ে তাদেরকে খুব ট্রোল করতাম। ঠিক আছে, অ্যাকচুয়ালি বোটানি নিয়ে ছেলেরা পড়ে না, মাত্র আমাদের কলেজে 2জন ছেলে বোটানি পড়তো। ঠিক আছে, আর তো বোটানি যারা পড়ে তাদের আমরা বলতাম এরা গাছের গায়ে ট্যাটু লাগিয়ে, ট্যাটু করে বেড়ায়। ঠিক আছে, মানে তাদেরকে রাগিয়েই বলতাম আর কি, মানে এরা শুধু গাছ দেখলেই তার গায়ে কি নাম চিপকে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে ওদের কাজ। আর আমরা যেমন কি মানুষের ব্যাপার, পশু পাখির ব্যাপার কত ইন্টারেস্টিং, গাছের ব্যাপার আজও, যদিও ভালো অনেকেরই লাগে। বহু বিদেশি উদ্ভিদ এখানে রাখা যায়। ঠিক আছে, বোটানিক্যাল গার্ডেনের মধ্যে আরবোরেটাম বৃক্ষ বা অর্কিডেনাম আর বাবুসিটাম বলে বাঁশ গাছ দেখা যায়, এগুলো বিভিন্ন রকমের বৃক্ষ দেখা যায়। ঠিক আছে, নেক্সট, এটা হচ্ছে চিড়িয়াখানা। চিড়িয়াখানাকে বলা হয় জুলজিক্যাল গার্ডেন, আমাদের আলিপুরেই আছে, যখন তখন যেতে পারবে। ঠিক আছে, তো বন্য পরিবেশে বিলুপ্ত বিভিন্ন সংকটপূর্ণ প্রজাতিকে এখানে রাখা হয়। এখানে কি জন্য রাখা হয়, বিনোদনের জন্য রাখা হয়, যাতে বাচ্চারা দেখে ভালো লাগে। এছাড়া তাদেরকে সংরক্ষণ করার জন্য রাখা হয়, বিদেশের প্রাণীও রাখা যায়, তো এগুলোকে করা হয়। ঠিক আছে, আচ্ছা, আমি 3বার গেছি ভাই বোটানিক্যাল গার্ডেনে। ঠিক আছে, 2বার কলেজের এর পারপাসে, কাজের পারপাসে, একবার ঘোরার পারপাসে। বাট এখনো পর্যন্ত এত বড় বোটানিক্যাল গার্ডেন আমি পুরো ঘুরে শেষ করতে পারিনি। ঠিক আছে, চলো, এটা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। ওকে, ক্রায়ো সংরক্ষণ, এটাও কিন্তু এক্স সিটু সংরক্ষণ।
ক্রায়ো সংরক্ষণ কি, এটা কিন্তু প্রচুরবার পরীক্ষায় আসে, বা ক্রায়ো রিজার্ভেশন যাকে বলা হয়। হোয়াট ইজ ক্রায়ো রিজার্ভেশন? যে ex-situ সংরক্ষণ পদ্ধতিতে প্রাণীর শুক্রাণু, ডিম্বাণু, উদ্ভিদের পরাগরেণু, বীজ ইত্যাদি তরল নাইট্রোজেনে অতি নিম্ন তাপমাত্রা কত, মাইনাসটা এখানে চলে আসছে, অ্যাকচুয়ালি -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা হয়, তাকে ক্রায়ো সংরক্ষণ বলে। পরীক্ষায় যদি এইটা কারোর টেস্ট পরীক্ষায় বা মাধ্যমিক পরীক্ষায় দেখতে না পাও, সে পড়াশোনা ছেড়ে দিও, ঠিক আছে? এটা পড়বেই, হয় সংজ্ঞা পড়বে, না হলে পড়বে যে ক্রায়ো সংরক্ষণ কিসে করা হয়, তরল নাইট্রোজেনে করা হয়, বা তার টেম্পারেচারটা, যে কোনো একটা পড়বেই, ঠিক আছে? আর কি সংরক্ষণ করা হয় সেটাও পড়তে পারে। মোট কথা এখান থেকে প্রশ্ন আসবে, এটা হচ্ছে টিচারদের ফেভারিট জায়গা, ঠিক আছে? চলে আসো, তাহলে একবার নিজেরা বলো, এটা হচ্ছে ex-situ সংরক্ষণ। কি কি করা হয়? প্রাণীর শুক্রাণু, ডিম্বাণু, উদ্ভিদের পরাগরেণু, বীজ ইত্যাদি সংরক্ষণ করে রাখা হয়, ঠিক আছে? এটা অতি নিম্ন তাপমাত্রায় -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় করা হয়। তাপমাত্রাটা কত? -196, তরল নাইট্রোজেনে করা হয়। বারবার বলছি কারণ যাতে মুখস্থ হয়, ঠিক আছে? চলে এসো, এবারে বলবে স্যার এই প্রাণীর শুক্রাণু, ডিম্বাণু, তারপরে পরাগরেণু, বীজ এসব সংরক্ষণ করে আমার কি লাভ, ঠিক আছে? আচ্ছা, তোমরা স্টেম সেল থিওরি জানো কেউ? হোয়াট ইজ স্টেম সেল থিওরি? পৃথিবী এখন অনেক এগিয়ে গেছে, ঠিক আছে? এনিওয়ান, কেউ মাইক অন করে বলতে পারবে হোয়াট ইজ স্টেম সেল থিওরি? বা স্টেম সেল সংরক্ষণ কেউ জানো? স্যার, সেলগুলোকে মাইক্রোস্কোপে দেখার সময় যে স্টেন করা হয় ওটা না কি? না 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 না, সেটা তো স্টেইন, সেটা আলাদা। স্টেইন মানে একটা রং দিয়ে দেওয়া হয় যাতে সেটাকে মাইক্রোস্কোপে ভালোভাবে ওই পার্টিকুলার ওইটাই বোঝা যায়, এটা আলাদা, ওটা আলাদা। এটা স্টেম সেল, ঠিক আছে? স্টেম সেল মানে হচ্ছে যাকে আমরা জার্ম সেলও বলে থাকি কখনো কখনো। অ্যাকচুয়ালি কি হয়, মানুষ যখন ভ্রূণ অবস্থায় থাকে, ঠিক আছে? মানুষ বলতে পারো, যে কেউ বলতে পারো, ভ্রূণ অবস্থায় যখন থাকে, সেখান থেকে মানুষ যখন বড় হয়, ঠিক আছে? মানুষ যখন বড় হয়, তো মায়ের সাথে মানুষ একটা আম্বিলিকাল কর্ড বলে একটা কর্ড তার সাথে জোড়া থাকে, মানে যার মাধ্যম দিয়ে মায়ের সাথে বাচ্চাটার কানেকশন, ঠিক আছে? সেইটা সেইটাকে তো কেটে নেওয়া হয়, ওইটাকে সংরক্ষণ করা হয়, ঠিক আছে? ওটাকে বলা হয়, ওটাকে প্লাসেন্টাটা সংরক্ষণ, প্লাসেন্টা ঠিক নয়, ওইটাকে সংরক্ষণ করা হয়। প্লাসেন্টা হচ্ছে বাইরের কভারিংটা, ওটা ঠিক নয়, ঠিক আছে? ওটাকে সংরক্ষণ করা হয়, ওর থেকে সেলটা নিয়ে সংরক্ষণ করা। এর বলবে স্যার ওইটার কাজ কি, ঠিক আছে? এই স্টেম সেল সংরক্ষণ, যদি আমার এলাকায়, আমি সাউথ 24 পরগনায় থাকি, দক্ষিণ 24 পরগনায় যদি 1 লাখ লোক থাকে, একজনও করে না, ঠিক আছে? আমিও করি না, বলি তাও করি না, জানে অনেকেই, কিন্তু আমার অনেকে জানেও না। 90% লোক জানে না, 10% লোক জানে, বাট একজনও করে না। এর সুবিধা কি? প্রথমে সুবিধা বলি, তারপরে অসুবিধা বলি। ধরো আজ একটা ছেলে ভূমিষ্ঠ হলো, ঠিক আছে? তার আমি স্টেম সেলটা সংরক্ষণ করে রাখলাম, ওকে? সংরক্ষণ করে রাখলে লাভ কি হলো? ধরো বাই চান্স হয় না যে বড় হয়ে বা কখনো ছেলেটার বড় হয়ে যখন দেখলো তার কিডনি ফেলিওর, ঠিক আছে? তখন তার কিডনি খুঁজতে হয়। বা ধরো হার্ট হার্ট অ্যাটাক হয়েছে, বা হার্ট কাজ করছে না, বা হার্টে ফুটো, ঠিক আছে, হয়। বা শরীরের যে কোনো অঙ্গ যখনই খারাপ হোক, সে তার নিজের অঙ্গ ওই স্টেম সেল থেকে বানিয়ে নিতে পারবে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে। মানে নিজের নতুন অঙ্গ নিজের থেকেই তৈরি হচ্ছে, নিজের বডি থেকেই তৈরি হচ্ছে, অন্য কারো থেকে ধার নিতে হচ্ছে, ঠিক আছে? একদম পুরো ব্লাড গ্রুপিংও ম্যাচ হবে, কারণ পুরো নিজের সম্পূর্ণ, কোনো রকম কোনো ঝামেলা থাকবে না। অন্যের কিডনি নিলে কি হয়, অনেকদিন পর মারা যায়, ঠিক আছে? তো সেই জন্য নিজের জিনিস পুরো সম্পূর্ণ পাচ্ছে। হয়তো তার বয়স 50 বছর, কিন্তু নিজের একদম তরতাজা কিডনি পেয়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে সুবিধা। তাহলে কি হবে, মানুষটা বেঁচে যাবে। বা ধরো কারোর লিভার ক্যান্সার হয়েছে, লিভার তো আর ট্রান্সপ্ল্যান্ট করা যায় না, নিজের লিভার, মানে অন্যের থেকে তো আর লিভার দেবে না, নিজের লিভার তুমি তৈরি করে দিলে, লিভার অ্যাটাচ করে দিলে, তুমি বেঁচে গেলে ক্যান্সার থেকে, ঠিক আছে? এটা হচ্ছে সুবিধা। তাহলে কি হচ্ছে, মানুষের মরার হারটা কমে যায়, মৃত্যুর হার কমে যায়।
কিন্তু স্যার তাহলে কেউ করে না কেন? প্রথম কথা, লোক জানেই না। তুমি গিয়ে দেখো কটা হসপিটালে লোক বলে যে স্টেম সেল সংরক্ষণ করুন, কেউ বলে না। কেন বলে না? 2 নম্বর কারণ, প্রচুর ব্যয় সাপেক্ষ। ঠিক আছে, মান্থলি তোমাকে এখানে 30,000 টাকা মতো মান্থলি জমা করতে হয়। এবারে তুমি বলবে, আর যদি তোমার কিছু সারা জীবন নাও হয়, এই টাকাটা তোমার গেল। ঠিক আছে, তুমি বলবে আমি যদি 50,000 টাকা ইনকাম করি, 30,000 টাকা এখনই জমিয়ে দেবো, মরে যাবো। ঠিক আছে, এই জন্য করে না। বাট মুকেশ আম্বানির কাছে আবার কি এমন যে ছেলের বিয়ে 4-5 বার দিতে পারে? ঠিক আছে, তো ওদের সবাই তো করাই আছে। সেই জন্য বললাম 1 লাখ জন থাকলেও একজন করে না। ঠিক আছে, আর ম্যাক্সিমাম লোক জানেও না। এটা হচ্ছে সুবিধা, এটা হচ্ছে অসুবিধা। বোঝা গেল? কি বুঝলাম না, রুদ্র কি বলছো? মাইকটা অন করে বলো। চলে আসো। জার্ম প্লাজম ব্যাংক, প্রাণীর শুক্রাণু ডিম্বাণু এখানে সংরক্ষণ করে রাখা হয় -196 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। আচ্ছা বলো তো, এই শুক্রাণু ডিম্বাণু সংরক্ষণ করে রেখে কি লাভ? মানুষের শুক্রাণু বা ডিম্বাণু ধরো সংরক্ষণ করে রেখে কি লাভ? ধরো যেসব মহিলারা গর্ভবতী হতে পারে না, ঠিক আছে, তারা কি হয়, স্পার্ম ব্যাংক থেকে তারা ওই তাদের ফার্টিলাইজ করানো হয়, যার ফলে তারা মা হতে পারে। ঠিক আছে, এই ক্ষেত্রে এখানে কাজে লাগছে। বা উদ্ভিদের শুক্রাণু ডিম্বাণু, উদ্ভিদের পরাগরেণু সংরক্ষণ করে কি লাভ? সেখান থেকে তারা ফুল ফোটাতে, ফল ফোটাতে পারবে। এছাড়া বীজ, উন্নত প্রজাতির বীজগুলোকে সংরক্ষণ করে রাখা হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি টেস্ট টিউব বেবিতে এটা করা হয় না। টেস্ট টিউব বেবিটা অ্যাকচুয়ালি আলাদা। টেস্ট টিউব এটা হচ্ছে সারোগেসিতে করা হয় বেশি। ঠিক আছে, টেস্ট টিউব বেবিটা তো করা হয় অনেক সময়। ঠিক আছে, বলছে মানে এমনি কোনো অঙ্গ ট্রান্সপ্ল্যান্ট বেশি খরচা হবে নাকি স্টেম সেল ট্রিটমেন্ট? একটা তোমার যদি অঙ্গ ট্রান্সপ্ল্যান্ট করতে হয়, লোকের থেকে নিতে হবে। লোক ধরো তোমাকে বললো 15 লাখ টাকায় আমি একটা কিডনি দেবো। ঠিক আছে, একটা 15 লাখ টাকা দিয়ে কিনলে অন্য লোকের অপারেশন খরচ, ঠিক আছে, ওকে, এত খরচ মিলিয়ে তোমার পড়লো, তাও অন্য লোকের, তুমি বেশি দিন টিকবে না। ঠিক আছে, কারণ অন্য লোকের, সে তার বডিতে কিরম ভাবে ট্রিট করেছে তুমি কি করে জানবে তার বডিকে? বাট এখানে তোমার এই 15 লাখ টাকার গল্প নেই, কারণ তুমি এখানে অলরেডি টাকা জমিয়ে রেখেছো, কোনো পয়সা খরচা হবে না। এই 15 লাখ টাকা তোমার বেঁচে গেল, শুধু ওটি চার্জ লাগবে। আবার তুমি নিজের জিনিস পেলে, একদম লাইফ জিঙ্গালালা। ঠিক আছে, কিন্তু এই যে খরচাটা, এটা তোমাকে ভগবানের নাম করে ছেড়ে দিতে হবে। ওকে, যদি তুমি ভবিষ্যতে ভালো থাকতে চাও। ওকে, চলো। এবার হচ্ছে পরাগ ব্যাংক। এই যে উদ্ভিদের পরাগরেণু সংরক্ষণ করে রাখা হয় জীবিত উদ্ভিদের সঙ্গে পরাগযোগ ঘটানো যায়। জিন ব্যাংক, যেখানে বিভিন্ন উদ্ভিদের ডিএনএ বা জিন সংরক্ষণ করে রাখা হয়েছে, যেসব অবলুপ্ত হয়ে যাচ্ছে সেই সব উদ্ভিদের। ঠিক আছে, উদ্ভিদ বা প্রাণী সবার। ঠিক আছে, একটা ডিএনএ ব্যাংকও আছে। ঠিক আছে, তো সেখানে যত প্রজাতির ডিএনএ, যত রকমের ভ্যারাইটির ডিএনএ দেখা যায় সেখানে সব রাখা আছে। ঠিক আছে, এবারে তুমি বলবে যে স্যার আমার ভবিষ্যতে কি হতে পারে, তুমি টেস্ট করে বলতে পারো। ঠিক আছে, কিন্তু সেটা প্রচুর ব্যয় সাপেক্ষ, যে তোমার ভবিষ্যতে কখনো কোনো শরীর খারাপ হবে কি না, ঠিক আছে, বা তোমার কোনো ভীমরতি হবে কি না ভবিষ্যতে। ঠিক আছে, সেটা তুমি এই ডিএনএ টেস্ট করে বলতে পারো, কিন্তু সেটা প্রচুর ব্যয় সাপেক্ষ। এখনকার যুগে সবই সম্ভব। ক্লিয়ার হয়েছে? এর এক্সিটু সংরক্ষণের সুবিধা ও অসুবিধা। সুবিধা কি? সর্বদা মানুষের তত্ত্বাবধান প্রয়োজন, যখন বাইরে থেকে এনে তাকে রাখা হয়। ঠিক আছে, আর বন্দি দশায় প্রজনন ঘটিয়ে সৃষ্ট প্রাণীগুলোকে বনের মধ্যে ছাড়া যায়, এটা হচ্ছে সুবিধা। অসুবিধা কি? সর্বদা অনুকূল পরিবেশ গড়ে তোলা যায় না, প্রচুর ব্যয় সাপেক্ষ সেই জন্য। আর কয়েকটা সীমিত প্রজাতির সংরক্ষণ করা যায়, কারণ চিড়িয়াখানায় আমি পুরো বন জঙ্গলকে তুলে আনতে পারবো? পুরো বন জঙ্গলের প্রাণীকে রাখতে পারবো না, কয়েকটা মাত্র প্রাণীকে রাখতে পারবো। আর এখানে বিবর্তনের সহায়ক নয়। নেক্সট, এই পার্থক্যটা প্রচুর ইম্পর্টেন্ট, পারলে লিখে নেবে খাতায় আলাদা করে, পড়বেই। ঠিক আছে, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন এক্সিটু অ্যান্ড ইনসিটু রিজার্ভেশন? ইনসিটু অ্যান্ড এক্সিটু সংরক্ষণের পার্থক্য কি কি? এক্ষেত্রে যা পড়িয়েছি তাই, জীববৈচিত্র্য স্বাভাবিক স্থানে রাখা হয়, এখানে তার স্বাভাবিক স্থানের বাইরে এনে রাখা হয়। এখানে বিবর্তন বজায় থাকে, এখানে বিবর্তন হয় না। এখানে একটি প্রজাতির সাথে অন্য প্রজাতিগুলো সংরক্ষিত হয়, এখানে এই ঘটনা ঘটে না।
এখানে যে যার মতো আলাদা আলাদা ভাবে সেপারেটলি রাখা হয়, নাহলে কোথায় মারামারি করবে। এর উদাহরণ হচ্ছে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বন, বায়োস্ফিয়ার রিজার্ভ। এর উদাহরণ হচ্ছে চিড়িয়াখানা, তারপরে বোটানিক্যাল গার্ডেন, বীজ ব্যাংক, স্পার্ম ব্যাংক ইত্যাদি। এখানে পাশে বৈশিষ্ট্য বলে লিখে বৈশিষ্ট্য লিখবে, ঠিক আছে, লিখে প্রতিটার একটা করে লিখে তবে লিখবে, তবে নাম্বারটা ভালো হবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের গুরুত্ব। বিভিন্ন দেশের উদ্ভিদে মুক্ত প্রাকৃতিক পরিবেশে রাখা হয়। বিপন্ন দুষ্প্রাপ্য উদ্ভিদদের এখানে সংরক্ষণ করে রাখা হয়। বিভিন্ন উদ্ভিদের জার্ম প্লাজম এখানে সংরক্ষণ করা যায়। সাইটোলজি, ভ্রূণবিদ্যা ও জীব রসায়ন প্রভৃতির অধ্যয়নের জন্য জীবিত নমুনা বোটানিক্যাল গার্ডেনে রাখা হয়। সাইটোলজি মানে হচ্ছে যেখানে কোষ নিয়ে পড়াশোনা করা, সেটা হচ্ছে সাইটোলজি, ঠিক আছে। কোষকে বাংলায়, কোষের আরেকটা নাম হচ্ছে সাইটো, ঠিক আছে। তো আর বিভিন্ন দেশের বোটানিক্যাল গার্ডেনে বীজ, চারা গাছ ইত্যাদি আদান প্রদান করতে পারে। মানে বোটানিক্যাল গার্ডেন বলে শুধু নয়, জুলজিক্যাল গার্ডেন, চিড়িয়াখানাও যে যার পশু পাখি আদান প্রদান করতে পারে। আমি যদি একটা বাঘ দিলাম, তার বদলে দুটো ধরো সিংহ নিলাম, হতেই পারে, ঠিক আছে। তো সেটা অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে হয়, এটাও করতে পারে, বিভিন্ন গাছকে আদান প্রদান করতে পারে। ওকে। পৃথিবীর সবচেয়ে বড় বোটানিক্যাল গার্ডেন হচ্ছে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন কিউ, যেটা হচ্ছে তোমার ইংল্যান্ডে অবস্থিত। ওকে, রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। নেক্সট জুলজিক্যাল পার্ক, মানে চিড়িয়াখানা, সবাই জানে এরা পার্থক্য কাকে বলে বলা হচ্ছে না, এটা লোহার খাঁচায় থাকে সবাই, এখন কাঁচের ঘরে থাকে, ঠিক আছে। জুলজিক্যাল পার্কের গুরুত্ব হচ্ছে বিপদগ্রস্ত জীবদের এখানে রাখা হয়। বন্যপ্রাণী সম্পর্কে এখানে অনেক তথ্য জানা যায়, দেখবে বাইরে বোর্ডে সেই প্রাণীর সম্পর্কে সমস্ত কিছু লেখা থাকে, ঠিক আছে। আর বিনোদন ও আনন্দ পারপাসে এগুলো রাখা হয় এবং পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। দেখবে 25 ডিসেম্বর পড়বে, তারপরে লোক সে বাঘ চিনুক আর না চিনুক, কেউ তো পড়ে না ভিতরে কি লেখা আছে, শুধু দেখবে বাঘটা কোথায়, আর এখানে বসে কতক্ষণ খাবো, ব্যাডমিন্টন খেলবো, ঠিক আছে। আর ভারতের দুটো জিন ব্যাংক কি কি? ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্স, যাকে NBPGR বলা হয়, যেটা দিল্লিতে অবস্থিত। এখানে শস্য, উদ্ভিদের ধান, গম, ভুট্টা ইত্যাদি তরল নাইট্রোজেন সংরক্ষণ করে রাখা হয়। আরেকটা হচ্ছে NBAGR, ন্যাশনাল ব্যুরো অফ অ্যানিম্যাল জেনেটিক, এটা প্ল্যান্ট, এটা হচ্ছে অ্যানিম্যাল, ঠিক আছে। এটা হরিয়ানার কার্নালে অবস্থিত, এখানেও শুক্রাণু, ডিম্বাণু ইত্যাদি সংরক্ষণ করে রাখা হয়। তাহলে একটা প্ল্যান্টের, একটা হচ্ছে তোমার অ্যানিম্যালের, জিন ব্যাংক। এবারে আসছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। হোয়াট ইজ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট? পরীক্ষাতে দেয় JFM, এর ফুল ফর্ম কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এটা কিন্তু খুব পরীক্ষায় আসে। কি জিনিস? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট হচ্ছে ভারত সরকারের প্রতিষ্ঠিত একটি সংস্থা। কি একটা সংস্থা? কি জিনিস? জাতীয় বন নীতির একটি বিশেষ অংশ হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ক্ষয়প্রাপ্ত বনভূমি পুনরুদ্ধার ও পতিত জমিতে বনসৃজনের উদ্দেশ্যে, হ্যাঁ, জয়েন্ট নয়, জয়েন্ট মানে যোগদান করা, জয়েন্ট মানে একসঙ্গে, ঠিক আছে। বনসৃজনের উদ্দেশ্যে স্থানীয় মানুষদের এবং সরকারি বন দপ্তরের যৌথ উদ্যোগে সুষ্ঠুভাবে বনকে সংরক্ষণ এবং বনসৃজন ঘটানো এবং অর্থনৈতিক সমৃদ্ধি ঘটানো এবং বনাঞ্চলকে সংরক্ষিত করা হচ্ছে। যে মানে ধরো আজকে এই রুদ্রর বাড়ির কাছে একটা জমি আছে, সেখানে চাষও হয় না, অথচ কিছু কাজেও লাগে না, শুধু শুধু পড়ে আছে, ঠিক আছে। রুদ্র খবর দিল বন দপ্তরকে, বন দপ্তর এসে বললে ঠিক আছে, এখানে শুধু শুধু পড়ে থেকে তো লাভ নেই, শুধু শুধু লোক চাইছে ফ্ল্যাট বানাবো, কি হবে এখানে করে, থাক, তার থেকে আমি এটাকে বন জঙ্গল করি। তো সেখানে বন দপ্তরের লোকেরাও আসবে, এছাড়া স্থানীয় মানুষ সবার একসাথে উদ্যোগ নিয়ে সেটাতে কি করা হবে, যার যেরকম ভাবে হোক সেখানে গাছপালা গড়ে তোলা হবে এবং সেখানে একটা কৃত্রিম টাইপের বন সৃষ্টি করা হবে। এটাই হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ওকে, এবং এ থেকে কি লাভ? এক্ষেত্রে লাভ হচ্ছে এতে যে গাছপালাগুলো লাগানো হবে সেগুলো সব অর্থকরী গাছ, মানে যেগুলো থেকে আমরা কাঠ পেতে পারি ভবিষ্যতে, ঠিক আছে। সেই কাঠগুলো বেচে সেখানকার লোকেদের অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি হবে। ওকে, এটা হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। কোথায় কোথায় হয়েছে আজ পর্যন্ত জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট? মেদিনীপুরে আড়াবাড়ি শাল জঙ্গল অরণ্যে, এইটা প্রচুর পরীক্ষায় আছে। আড়াবাড়ি বন কোথায় অবস্থিত? মেদিনীপুর, ঠিক আছে, পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। জায়গা তোমার নয়, জায়গা জয়েন্ট, লোকের জায়গা, ঠিক আছে? তোমার জায়গা তুমি না, তুমি দিয়ে দেবে। তুমি যদি খুব উদার মনের হও, আমার জায়গা আমি সরকারকে দান করব, দিতেই পারো, ঠিক আছে।
জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের অধীনে প্রথম এই প্রকল্পটি আসে 1971 খ্রিস্টাব্দে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের আড়াবাড়ি অরণ্যে নষ্ট হয়ে যাওয়া শাল বন জঙ্গলকে পুনরুদ্ধার করার জন্য, শাল জঙ্গল ছিল আড়াবাড়ি অরণ্যে, সেটাকে পুনরুদ্ধার করার জন্য কার কার দায়িত্বে কারা ছিল? সাধারণ মানুষ, তার সাথে ফরেস্ট অফিসার এ কে ব্যানার্জি, ঠিক আছে, বাঙালি। তো প্রকল্পটির সূচনা হয়েছিল জনগণের দাবি ধ্বংসের হাত থেকে অরণ্যকে বাঁচাতে হবে এবং অংশগ্রহণের মাধ্যমে অরণ্যের সুরক্ষা এবং ব্যবস্থাপনা সুনিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল এবং গ্রামবাসীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়েছিল, যে বন জঙ্গল থেকে বিভিন্ন এই যে বনজ সম্পদ যেমন শাল পাতা, রজন, ধুনো ইত্যাদি সংগ্রহ করে তারা নিজেদের জীবিকা নির্বাহ করতে পারবে, ঠিক আছে। আর 1971 খ্রিস্টাব্দে 1272 হেক্টর পরিমিত শাল জঙ্গলটি 10 বছরে 1982 সালের মধ্যে ঘন জঙ্গলে পরিণত হয় এবং বর্তমানে জঙ্গলটির মূল্য 12.5 কোটি টাকা, ঠিক আছে, যেটা প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছিল, সেটা এদের সংরক্ষণের ফলে এখন তার মূল্য গেছে 10 বছরে 12.5 কোটি টাকা। ওকে, এই প্রকল্পটি বন দপ্তরকে উৎসাহিত করে এবং নতুন নতুন জায়গায় এরকম প্রকল্প গড়ে তুলতে সাহায্য করে। মেন কথা, এটা কোথায় হয়েছিল? আমাদের মেদিনীপুরের আড়াবাড়ি বনাঞ্চলে, যেটা কিনা শাল জঙ্গল ছিল, ঠিক আছে। কে করেছিল? এ কে ব্যানার্জি আর এলাকার লোকেরা। ব্যাস এটুকুই জেনে রাখো, 1971 খ্রিস্টাব্দে হয়েছিল। জেএফএম এর গুরুত্ব কি? এই যে তোমাকে বললাম। আচ্ছা, সিলভিকালচার কি একটু জেনে রাখো। সিলভিকালচার মানে বনজ উদ্ভিদ চাষ করাকে বলেছে সিলভিকালচার, ঠিক আছে। আর এ থেকে কি কি পাবে? জ্বালানি পাবে, ওষুধ পাবে, জীবিকা নির্বাহ অর্জন করতে পারবে, প্রাণীজ সম্পদ গড়ে উঠবে, সংগ্রহ করতে পারবে, যেমন মধু, মোম ইত্যাদি সংগ্রহ করতে পারবে। এটাই গুরুত্ব, ঠিক আছে। আর জেএফএম এর মাধ্যমে স্থানীয় অঞ্চলের অর্থনৈতিক বিকাশ ঘটিয়ে কর্মসংস্থান বাড়িয়ে জীববৈচিত্র্যের উপর মানুষের আক্রমণ প্রতিহত করা হয় এবং সামগ্রিকভাবে বাস্তুতন্ত্রের উন্নতি করে। মেইনলি কি হয়, যে মানুষের বোঝা নয়, যে মানুষ যাতে না ওই পশু পাখিকে অ্যাটাক করে, এইসবগুলো বোঝা নয়, কারণ তারা থাকলে তবেই ভারসাম্য বজায় থাকবে, এইগুলো করা হয়। লক্ষ্যটা কি? লক্ষ্য হচ্ছে ওই যে বন জঙ্গলটাকে, একটা বন জঙ্গল সেটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছিল, সেটাকে সংরক্ষণ করে নতুন বন জঙ্গল তৈরি করা হলো। তার সাথে সাথে সেখানে পশু পাখিকে সংরক্ষণ করা হলো এবং সেখানে অর্থকরী কিছু গাছপালা এরকম বন জঙ্গলে লাগানো হলো, যা থেকে মানুষ জীবিকা অর্জন করতে পারে। তাহলে কত লাভ হলো? এইটাই লক্ষ্য। এবং তোমার পরিবেশও সংরক্ষিত হলো। এবারে এসো, ভারতের বনভূমি, কোথায়? ভারতের বনভূমি হচ্ছে এত কিলোমিটার, যেটা প্রায় 24.62%, পুরো 100%-এর 24.62% হচ্ছে ভারতের বনভূমি, যেটা 33% থাকা প্রয়োজন পৃথিবীর ভারসাম্য বজায় থাকার জন্য। মানে একটা জায়গা ভালো পরিবেশ গড়ে ওঠার জন্য সেখানে 33% সেই দেশে বনভূমি থাকা দরকার, যেটা আমাদের ভারতে আছে 24.62%। ওকে, কম আছে, কারণ কি আমরা তো ফ্ল্যাটে থাকবো, থোড়ি না বনে থাকবো। ওকে, তো মধ্যপ্রদেশে সব থেকে বেশি পরিমাণে বনভূমি দেখা যায়, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। ওকে, 77,493 বর্গ কিলোমিটার। এটা যত রকমের বেশিরভাগ ন্যাশনাল পার্ক, ঠিক আছে, সব মধ্যপ্রদেশে অবস্থিত। কানহা, কুনো, এইসব অনেক পেঞ্চ ইত্যাদি ন্যাশনাল পার্ক সব মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। তো সব থেকে যদি বলে বেশি পরিমাণে বন জঙ্গল কোথায় দেখা যায়? মধ্যপ্রদেশে। কিন্তু যদি বলে শতকরার বিচারে, মানে পার্সেন্টেজের দিক থেকে কোথায় দেখা যায়, সেটা হয়ে যাবে কিন্তু তোমার মিজোরামে দেখা যায়, ঠিক আছে। কেন বলো তো? স্যার এখানে তো বললেন বেশি, এখানে পার্সেন্টেজ কেন বেশি? কারণ মিজোরাম জায়গাটা ছোট, ঠিক আছে। এই ছোটর মধ্যে তোমার আহ যতটা গাছ গড়ে উঠেছে, সেটার পার্সেন্টেজ হিসেবে এটা পার্সেন্টেজে বেশি, ঠিক আছে। কিন্তু এখানে জায়গাটা বড় মধ্যপ্রদেশ, তার ভিত্তিতে যতটা গাছপালা বন জঙ্গল আছে, সেটার হিসাবে দেখতে গেলে এই জায়গাটা বেশি, কিন্তু পার্সেন্টেজে কম। বোঝা গেছে? আর সব থেকে টপ 5 মোস্ট ম্যানগ্রোভ ফরেস্ট গড়ে উঠেছে সব থেকে বেশি ওয়েস্ট বেঙ্গলে। ওকে, লাক্ষাদ্বীপ নয় কেন? লাক্ষাদ্বীপটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে, কেন্দ্রশাসিত অঞ্চল, যাকে আমরা ইউনিয়ন টেরিটরি বলা হয়ে থাকে। ওকে, তো লাক্ষাদ্বীপটাকে সেজন্য যদি বলে রাজ্য, তখন কিন্তু হবে মিজোরাম। বাট যদি বলে কেন্দ্রশাসিত অঞ্চল, পার্টিকুলারলি বলে দেয়, তখন কিন্তু উত্তর করতে হবে লাক্ষাদ্বীপ, তখন আর মিজোরাম করলে হবে না। কিন্তু যদি বলে শুধুমাত্র, বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের রাজ্যটাই জানতে চাই, একটা ভালো প্রশ্ন করেছো, রাজ্যই জানতে চাই, সেই জন্য তখন কিন্তু হবে এই দুটো। ক্লিয়ার?
ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি ম্যানগ্রোভ ফরেস্ট দেখা যায়, ম্যানগ্রোভ অরণ্য। তারপরে গুজরাটে দেখা যায়, আন্দামানে দেখা যায়, তারপর অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা সব জায়গাতেই দেখা যায়, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমাদের সব থেকে বেশি ম্যানগ্রোভ দেখা যায়, 2114 স্কোয়ার কিলোমিটার। এটা কোথাও বয়ে পাবে না, ঠিক আছে। চলো নেক্সট, এটা হচ্ছে পিবিআর। হোয়াট ইজ পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার? পিবিআর এর পুরো নাম কি? পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। এখানে এটি স্থানীয় মানুষের সাহায্যে গড়ে তোলা হয়েছে। আরেকটু আগে কি পড়েছি, জেএফএম, সেখানেও স্থানীয় মানুষদের সাথে বনের অফিসাররা মিলে গড়ে তুলেছে। এটাও স্থানীয় মানুষদের সহযোগে গড়ে তোলা একটি প্রামাণ্য নথি, একটা রেজিস্টার। সেখানে স্থানীয় জীব সম্পদের সম্বন্ধে জ্ঞান, তাদের প্রাপ্তি সাধ্যতা কোথায় কোথায় পাওয়া যায়, এবং তাদের কি কি কাজে লাগে, ব্যবহার কি কি, এবং তার ঐতিহ্যবাহী গুরুত্ব কতটা, সেটা নিয়ে যেটা খাতায় লেখা হয় সেটাই হচ্ছে রেজিস্টার। রেজিস্টার মানে কি, দেখবে স্কুলে একটা নাম ডাকার খাতা আছে তোমাদের, সেটাকে কি বলে? অ্যাটেন্ডেন্স রেজিস্টার শিট, ঠিক আছে। তো এইরকমই এটা হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার পেপার। তো এর মধ্যে ওই কি কি গাছ একটা এরিয়াতে দেখা যায়, মানে ওই পার্টিকুলার এরিয়াতে, ধরো সাউথ চব্বিশ পরগনাতে কি কি গাছ দেখা যায়, সেখানে কোথায় বন জঙ্গল আছে, এখান থেকে কি কি পাওয়া যেতে পারে বনজ সম্পদ, তার কতটা গুরুত্ব আছে, কি কি মানুষের পক্ষে কাজে লাগে, কি কি ক্ষতিকর, সেগুলো লেখা থাকে যে জায়গায়, সেটাকে বলা হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। এটা কেউ লেখে না, এটা সাধারণ মানুষই গিয়ে লেখে, ঠিক আছে। চলো নেক্সট, এই ব্যবস্থাপনা করা হয়েছিল, এই জায়গাটা একটু পড়ে নেবে। এখানে উদ্ভিদ ও প্রাণীর নামের তালিকা থাকে না এই রেজিস্টারে, শুধুমাত্র উদ্ভিদ প্রাণীর নামের তালিকা থাকে না, তাদের বাসস্থান, বর্তমানে তাদের কতগুলো সংখ্যা, আগে কতগুলো ছিল, তার অর্থনৈতিক গুরুত্ব বা মূল্য কত, ব্যবহার মূল্য কত, তার প্রজনন বা চাষের পদ্ধতি কি, ইত্যাদি সম্পর্কে, এবং সাধারণ মানুষ সেই সম্পদগুলো থেকে কিভাবে কাজে লাগাতে পারে সেই সম্পর্কে লেখা থাকে। শুধুমাত্র তাদের নাম লেখা থাকে না, ঠিক আছে, বাকি সব লেখা থাকে। এটা কারা করে? স্থানীয় লোকেরাই করে থাকে, এবং এরাই উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্যকে চিনতে পারে যাতে। ওকে, এটা হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। নেক্সট, পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টারের ভূমিকা কি? এলাকার জীববৈচিত্র্য সম্পর্কেও জানা, ঠিক আছে। তোমার এলাকায় কি গাছ পাওয়া যায়, তুমি যদি নাই জানলে তাহলে কি করলে, ঠিক আছে, সেই সম্পর্কে জানতে হবে। তার অর্থনৈতিক গুরুত্ব কতটা, যেমন মেহগিনি, এইসব গাছগুলো তোমার অর্থনৈতিক গুরুত্ব প্রচুর, তুমি যদি না জানো, গাছ আছে কিন্তু তার কি কাজ তুমি না জানলে কি হবে, ঠিক আছে। অতীতে কিরূপ জীব বৈচিত্র্য পাওয়া যেত তা সম্পর্কে জানা যায়। ধরো একটা গাছ ধ্বংস হয়ে গেল, প্রজাতি, প্রাণী প্রজাতি বা উদ্ভিদ প্রজাতি ধ্বংস হয়ে গেল, ভবিষ্যতের প্রজন্ম যাতে সেটা জানতে পারে যে এখানে কি প্রাণী আগে পাওয়া যেত, সেটা ওখানে লিখে রাখা হয় সেই জন্য, ঠিক আছে। কি কি কারণে অরণ্যটাতে জীববৈচিত্র্যের সংখ্যা কমে আসছে, এবং স্থানীয় লোকেরা কোন কোন জীববৈচিত্র্য বেশি ব্যবহার করে সেটা লেখা থাকে, এবং কোন কোন জীববৈচিত্র্যের ভেষজ গুণ, মানে আয়ুর্বেদিক যেসব গুণগুলো থাকে তা থেকে কিছু ওষুধ তৈরি করা যায়, বা কোন কোন জীববৈচিত্র্যকে এলাকার লোকেরা তাদের জীবিকা অর্জনের উপায় হিসেবে কাজে লাগাতে পারে, সেই সবগুলো এতে লেখা থাকে। চলে এসো, এবার হচ্ছে ভারতের কিছু বিপন্ন প্রজাতি ও তাদের সংরক্ষণ, ঠিক আছে। এখানে এই যে IUCN, এই যে এটা লেখা আছে না, স্টার মার্ক করে রেখে দাও, পরীক্ষায় পড়বেই। IUCN এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। পড়তে থাকবে দেখে এই নেচার পর্যন্ত, বাট অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস এটাও লিখতে হবে। পুরো নাম কি? IUCN এর পুরো নাম ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর রিসার্চ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। ওকে, সেটা হচ্ছে IUCN। এর 9টা ভাগ আছে, মানে 9টা ভাগের মধ্যে কি কি নট ইভ্যালুয়েটেড, এগুলো তোমাদের পড়তে হবে না, জাস্ট জানার জন্য দিয়েছি। ডেটা ডেফিসিয়েন্ট, সব মানে এখনো খুঁজে পাওয়া যায়নি কোন কোন প্রজাতি। ডেটা ডেফিসিয়েন্ট মানে তার, আচ্ছা বইতে পুরোটাই আছে, ঠিক আছে। আমি তো যতদূর বই পড়েছি সব নেচার পর্যন্ত লেখা, যাই হোক। আচ্ছা, তাহলে এখন আপডেট করেছে। ডেটা ডেফিসিয়েন্সি মানে তার সংখ্যা কত, কম কিনা বেশি। লিস্ট কনসার্ন, তার সম্পর্কে কত রকমের ধারণা আছে আমাদের, সেটা কি থ্রেটেন্ড মানে তার কি বিপন্নতা আছে, নাকি ভালনারেবল ক্ষতিকর, এন্ডেঞ্জার, তার উপর কেউ ক্ষতি করছে, এই সব সম্পর্কে জানা যায়, ঠিক আছে। একে বিপন্ন প্রজাতি বলে। তাহলে মোট কথা এর 9টা ভাগ আছে, কি কি অত জানতে হবে না, ঠিক আছে। এবারে বিপন্ন প্রজাতি কাকে বলে? যে সকল প্রজাতির সংখ্যা নানা কারণে কমে আসছে এবং সেগুলিকে যদি চলতে থাকে তাহলে পৃথিবী থেকে একসময় তারা লুপ্ত হয়ে যাবে।
একে বিপন্ন প্রজাতি বলা হয়। যেমন দেখবে বাঘ, এশিয়ান সিংহ, একশৃঙ্গ গন্ডার, কুমির, রেড পান্ডা এগুলো হচ্ছে এখন বিপন্নপ্রায় প্রজাতি। এদের যদি এখন আমরা সংরক্ষণ না করি এরা ভবিষ্যতে ধ্বংস হয়ে যাবে। আর ভবিষ্যতে ধ্বংস হয়ে গেলে আমাদের কি কি ক্ষতি হবে? আমাদের পরবর্তী প্রজন্ম দেখতে পাবে না, উদ্ভিদের মানে জীব বৈচিত্র্য ধ্বংস হবে এবং ভারসাম্য নষ্ট হয়ে যাবে, যার ফলে আমাদের বায়োডাইভার্সিটির ক্ষতি হবে। ঠিক আছে, সেজন্য দেখবে ব্যাঘ্র প্রকল্প চালু করা হয়েছিল 1972 খ্রিস্টাব্দে, লায়ন প্রকল্প চালু করা হয়েছিল, একশৃঙ্গ গন্ডারকে বাঁচানোর অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু এখন প্রায় এক্সটিংক্ট করে গেছে, একটা দুটো বেঁচে আছে। ঠিক আছে, কুমির প্রকল্প চালনা করা হয়েছিল, ক্রোকোডাইল, রেড পান্ডাও প্রায় ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, চলো নেক্সট। এবার হচ্ছে বাঘ। হায় রে বাঘ। বাঘ হচ্ছে ভারতের কি জাতীয় পশু? যে না জানে তাকে আর কিছু বলার নেই। কোথায় পাওয়া যায় সব থেকে বেশি? রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের সুন্দরবনে পাওয়া যায়, যেটা ধ্বংস ও চোরা শিকারের কারণে আজ লুপ্তপ্রায় প্রজাতিতে পরিণত হয়েছে। এবং ব্যাঘ্র প্রকল্প চালু করা হয়েছে কত খ্রিস্টাব্দে? 1973 খ্রিস্টাব্দে ব্যাঘ্র প্রকল্প চালু করা হয়েছে। এটা পরীক্ষায় প্রচুরবার এসেছে। কত খ্রিস্টাব্দে ভারতে ব্যাঘ্র প্রকল্প চালু করা হয়েছে? সেটা হচ্ছে 1973 খ্রিস্টাব্দের 1 এপ্রিল। মানে তোমাকে এপ্রিল ফুল করে ব্যাঘ্র প্রকল্প চালু করা হয়েছে। বাঘের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যানথেরা টাইগ্রিস। এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্যানথেরা টাইগ্রিস। দেখো টাইগার, টাইগ্রিস। সিংহের বিজ্ঞানসম্মত নাম কি? আমরা কি জানি সিংহের নাম কি? লায়ন, সেজন্য প্যানথেরা লিও পার্সিকা। ঠিক আছে, প্যানথেরা লিও পার্সিকা। ওকে, তো লায়ন থেকে লিও, টাইগার, টাইগ্রিস, এরকম ভাবে মনে রাখবো। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প, দার্জিলিং জেলার বক্সা, বক্সা হবে এটা। ঠিক আছে, বক্সা ব্যাঘ্র প্রকল্প, মধ্যপ্রদেশের কানহা, বান্ধবগড় হচ্ছে ব্যাঘ্র প্রকল্প, এগুলো হচ্ছে তোমার রয়েছে। এনটিসিএ, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি ব্যাঘ্র প্রকল্প চলার কারণে ভারতের বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে যাতে বাড়ে। গন্ডার। গন্ডার হচ্ছে লুপ্তপ্রায় প্রাণীদের মধ্যে একশৃঙ্গ গন্ডার হচ্ছে অন্যতম। গন্ডারের শিংয়ের উত্তেজক বা অষধি গুণ আছে। ঠিক আছে, গন্ডারের শিং থেকে এক রকমের ওষুধ পাওয়া যায়, যেটা কিনা অনেকে মনে করে যেটা খেলে নাকি মানুষের আর কোনো রকম রোগ হবে না, মানুষ মারা যাবে না। ঠিক আছে, একটা ভ্রান্ত ধারণা আছে। এই যে ভ্রান্ত ধারণার বশে চোরা শিকারীরা এটাকে শিকার করে এবং হত্যা করে, যার ফলে এর সংখ্যা ক্রমশ কমতে কমতে প্রায় নেই বললেই চলে। সবচেয়ে বড় কারণ হচ্ছে ওইটাই, যার ধ্বংস হওয়ার কারণ। কোথায় কোথায় মেনলি পাওয়া যায়? এক তো একশৃঙ্গ গন্ডার ভারত, নেপাল ও সুমাত্রায় পাওয়া যেত, যাদের বিজ্ঞানসম্মত নাম এটা রাইনোসেরাস ইউনিকর্নিস। আর আফ্রিকাতে যেটা দ্বিশৃঙ্গবান দুটো করে শিংওয়ালা গন্ডার পাওয়া যেত, সেটাকে বলা হচ্ছে রাইনোসেরাস বাইকর্নিস। বাই মানে দুই আমরা জানি। ঠিক আছে, ইউনি মানে ওয়ান, সেই জন্য ইউনিকর্নিস, আর বাই মানে দুই, সেই জন্য বাইকর্নিস। ঠিক আছে, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় গন্ডার প্রকল্প আছে? জলদাপাড়া, গরুমারা ইত্যাদি। আসামে আছে কাজিরাঙা, এটা মেন। ঠিক আছে, মানস, সোনাইরূপা, ওরাং, লাউখোয়া ইত্যাদি। মানসটাও ইম্পর্টেন্ট। নেক্সট, নেক্সট আসছে সিংহ। আচ্ছা তোমরা বুঝতে পারছো আমি স্পিডে পড়াচ্ছি যাতে তোমাদের শেষ হয়? বুঝতে পারছো কি জিজ্ঞেস করা হয়নি? ঠিক আছে, চলো সিংহ। সিংহ হচ্ছে কোথায় পাওয়া যায়? সিংহ আমাদের সব থেকে বেশি পাওয়া যায় গুজরাটের গির অরণ্যে সংরক্ষণ করা হয়। ঠিক আছে, এখানে আকর্ষণের কেন্দ্রবিন্দু সিংহ, গুজরাটের গির অরণ্য। ঠিক আছে, এদের সংখ্যা খুবই কমতে থাকছে। এদের বিজ্ঞান সংখ্যা নাম প্যানথেরা লিও পার্সিকা। ঠিক আছে, সিংহের প্রকল্প গুজরাটের গির অরণ্যে চালু করা হয়েছে। কুমির, কুমির হচ্ছে উড়িষ্যাতে চালু করা হয়েছে ভিতরকণিকা ন্যাশনাল পার্কে। ঠিক আছে, তো এটা জলজ বায়ুস্তন্ত্রের ভারসাম্য বজায় রাখতে কুমিরের ভূমিকা অপরিসীম। ঠিক আছে, কুমিরের চামড়ার জন্য জেলেদের জালে কুমির আটকে পড়া যাওয়ায় অতীতে বহু কুমির হত্যা করা হয়েছে এবং এদের সংখ্যা কমে যাচ্ছে। তো কুমির সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এটা কবে থেকে সংরক্ষণ করা হয়? 1975 সাল থেকে কুমির সংরক্ষণ করা হয়, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্রোকোডাইলাস পোরোসাস। ঠিক আছে, নদীর বা স্বাদু জলের যে কুমির দেখা যায় তাকে বলা হয় ক্রোকোডাইলাস পলস্ট্রেস। আর নর্মাল মোহনাতে, বা মোহনা মানে যেখানে সমুদ্র আর নদীর মিলন হচ্ছে, সেই জায়গাতেই বলা হচ্ছে কি যে কুমির পাওয়া যায় তাকে বলে ক্রোকোডাইলাস পোরোসাস। ঠিক আছে, তাহলে ব্যাঘ্র প্রকল্প কত সালে হলো? 1973 খ্রিস্টাব্দে। আর কুমির হলো 75 খ্রিস্টাব্দে। ওকে, চলো এখানে পশ্চিমবঙ্গে সুন্দরবনের ভগবতপুর এলাকাতে কুমির প্রকল্প চালু আছে। আর উড়িষ্যার ভিতরকণিকাতে আমাদের কুমির প্রকল্প চালু আছে। এটা ইম্পর্টেন্ট, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক কোথায় দেখা যাচ্ছে? সেটা হচ্ছে উড়িষ্যা। আচ্ছা, রেড পান্ডা। ঠিক আছে, পান্ডা খুব দেখতে কিউট টাইপের হয়। ঠিক আছে, গোলুমলু।
এখানে বর্তমানে একটা বিপদগ্রস্ত প্রজাতি, ভালনারেবল প্রজাতি, প্রায় দেখাই যায় না বলতে গেলে চলে। তো বাসস্থান ধ্বংস ও শিকারের কারণে এদের দিন দিন কমে আসছে। তো এদের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে এইটা অয়েলুরাস ফুলজেন্স, ঠিক আছে। আর রেড পান্ডা 2005 সালে সংরক্ষণ করা হয়েছে। তার আগে পড়লাম বাঘ 73, কুমির 75, আর রেড পান্ডা হচ্ছে 2005। ওকে। পশ্চিমবঙ্গের কোথায় করা হয়? সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ করা হয়। আর অরুণাচলের নামধাপ্পা, এইটা প্রচুর ইম্পর্টেন্ট, নামধাপ্পা ন্যাশনাল পার্ক কোথায় দেখা যায়? অরুণাচলে, এখানে রেড পান্ডা সংরক্ষণ করা হয়, ঠিক আছে। নামধাপ্পা, ঠিক আছে। চলো, বর্তমানে সারা পৃথিবীতে প্রায় 15,500টি প্রজাতি ধ্বংসের মুখে। যে জীবগুলি কিছুদিনের মধ্যে পৃথিবী থেকে লুপ্ত হতে পারে তাদের মধ্যে হচ্ছে বাঘ, শকুন, একশৃঙ্গ গন্ডার, গঙ্গার শুশুক, ওরাং ওটাং, শিম্পাঞ্জি, গরিলা, গিঙ্গো বাইলোবা। এইটা পরীক্ষায় দেয়, গিঙ্গো বাইলোবা। এটা এক প্রকার উদ্ভিদ, ঠিক আছে। এটাও ধ্বংসের মুখে। এগুলো সব প্রাণী, ঠিক আছে, এত অব্দি প্রাণী। এই গিঙ্গো বাইলোবা হচ্ছে একটা উদ্ভিদ। তো এটা হচ্ছে ধ্বংসের মুখে। চলো, কারোর কোনো ডাউট থাকলে বলো, নাহলে আজকের মতো চ্যাপ্টার খতম। স্যার কুমিরের চামড়া নিয়ে কি হয়? কুমিরের চামড়া দিয়ে অনেকে ওই বর্মা টাইপের করে, বা বুলেট প্রুফ জ্যাকেট টাইপের রেডি করতে চায়, অনেকে অনেক রকম কাজে লাগে। কি করে বুঝি কার কি রকম মতলব, ঠিক আছে। বুঝলে? কেউ আর কোনো একটা প্রজাতি আছে, ট্রাইবস আছে, আদিবাসী, ঠিক আছে, তারা মনে করে এই কুমিরের চামড়াটাকে পুজো করলে তাদের ভগবান সন্তুষ্ট হয়। এরকম অনেক রকম আছে। মধ্যপ্রদেশে বাস্টার অরণ্য আছে, ঠিক আছে, জানো কেউ যদি জানবে। ছত্তিশগড় মধ্যপ্রদেশের এলাকায় অবস্থিত। সেইখানে একটা ট্রাইব আছে, তারা এই কুমিরের চামড়াটাকে পুজো করে, ঠিক আছে। এবারে তুমি ভাবো সরকারের পক্ষে কতটা সেটাকে ট্যাকেল করা কঠিন, তার কারণ একটা ট্রাইব যারা চায় তাদের এটাকে পুজো করতে, বাট সরকার যদি বলে না এটা পুজো করা যাবে না, আজ থেকে বন্ধ, তখন কতটা খারাপ হবে। তো সরকার